চোখের পানি আমাকে বেশি আহত করছে। তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি অনেক বড় পাপ করেছি। তোর মতো চরিত্রহীন ছেলে আমার থাকলে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। চোখ দিয়ে কেবল নীরব অশ্রু ঝরছে। এ কান্না অনেক কষ্টের। যে মা ছোটবেলা থেকে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সে আজ আমাকে মারলো। আজ চরিত্রহীন উপাধি পেলাম। কি হয়েছে এখানে? চোখের পানি মুছে তাকিয়ে দেখলাম ছোট বোন। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। যা, চলে যা, আর কোনোদিন আমার সামনে আসবি না। আসলে আমার মরা মুখ দেখবি। এই কথাটা না বলে যদি মা বুকে 2টা গুলিও করত, তবুও কষ্ট পেতাম না। রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। যাওয়ার সময় মায়ের মুখটা শেষবারের মতো দেখে নিলাম, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা রিমঝিম আর অনিকের মুখে বিজয়ের হাসি দেখতে পেলাম। রুম থেকে বেরিয়ে আসলাম। কেউ আমাকে আটকালো না। বাড়ির সবাইকে ছোট বোন আমাকে আটকাতে বলল। অনেকে আটকাতে আসে, কিন্তু মা আমাকে আটকাতে নিষেধ করে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু সাথে কিছুই আনিনি। মাল্টি বিলিয়নিয়ারের ছেলে এক পোশাকে বেরিয়ে এসেছি। আমার 10টা গাড়ি, 24টা বাইক, কিছুই নেইনি সাথে। সাথে মাত্র 1010 টাকা আছে। কি করব, কোথায় যাব, কিছুই জানি না। গার্লফ্রেন্ড তোমাকে ফোন দিলাম। হ্যালো তমা। হ্যাঁ বলো। কোথায় তুমি? কেন বাড়িতে? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা। কেন, কখন? আমি সবটা খুলে বললাম তোমাকে। তোমাকে একেবারে বের করে দিয়েছে? হুম। তোমার টাকা, জায়গা, সম্পত্তি এসব? আমি এইসব কিছুই আনিনি সাথে। কি? তাহলে আমাকে ফোন দিয়েছো কেন? ভাবলাম এই সময় তোমাকে পাশে পাওয়া যাবে, আর একটু সাহায্য পাওয়া যাবে। টাকা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, আমাকে ভুলে যাও। তুমি কি আমার টাকাকে ভালোবাসো? হ্যাঁ, না হলে কি? আমাকে আর কোনোদিন ফোন দেওয়ার চেষ্টা করবে না। বাই। বাই বলেই ফোনটা কেটে দেয় তমা। ওর এমন ব্যবহারে অনেক কষ্ট পাই। টাকার জন্য সবাই ভালোবাসে, হায় রে দুনিয়া, আর হায় রে ভালোবাসা। আমার টাকাকে ভালোবাসে বলে পাগলের মতো হাসতে থাকি আমি। রাস্তায় একটা যাত্রী ছাউনির নিচে বসে আছি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে। বারবার আমার মায়ের বলা কথাগুলো, রিমঝিম আর অনিকের নাটকীয় অপবাদ আর তোমার ব্যবহার, এগুলো মনে করছি বসে বসে। পকেটে 1 প্যাকেট সিগারেট ছিল। একটা জ্বালিয়ে টানতে শুরু করলাম। আর কি করব তা ভাবতে থাকলাম। একবার ভাবলাম যে আত্মহত্যা করব, কারণ আমার কাছে এখন হারানোর মতো আর কিছুই নেই। আম্মু আমাকে বিশ্বাস করেনি, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, আর হারালাম সবকিছু। কয়েকবার রোডে গেলাম গাড়ির নিচে আত্মহত্যা করার জন্য, কিন্তু পরক্ষণেই আবার ভাবলাম যে আমি মরবো কেন? আমি কি কোনো দোষ করেছি? আমাকে তো ফাঁসানো হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমার সবকিছু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমিও তাদের সবাইকে দেখিয়ে দিব যে আমি তাদেরকে ছাড়াও বাঁচতে পারি। আর বাকি রইল টাকা, সেটা কামাতে আর কতক্ষণ? সারা রাত যাত্রী ছাউনিতেই নির্ঘুম অভুক্ত সিগারেট টানতে টানতে কাটিয়ে দিলাম। সকালে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিয়ে একটা হোটেলে ঢুকে হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। আমাকে যে করেই হোক একটা কাজ জোগাড় করতে হবে। আমি আসার সময় কিছুই আনিনি সাথে, আর যে কোনো অফিসে কাজ করতে গেলে প্রয়োজন সার্টিফিকেট। তাই আমি ভার্সিটিতে গেলাম প্রয়োজনীয় সকল কাগজপত্র তুলে আনতে। দুপুর থেকে আমি এই পর্যন্ত প্রায় 34টার বেশি অফিসে ঘুরে এসেছি কাজের জন্য, কিন্তু কোনো কোম্পানি লোক নিচ্ছে না, নিলেও কোনো না কোনো বাহানায় না করে দিচ্ছে। রাস্তার সাইডে বসে আছি, হঠাৎ একটা গাড়ির সাইরেনের আওয়াজ শুনতে পেলাম। আমার সামনে একটি গাড়ি সাইড হলো। গাড়ির কাছ নামিয়ে একজন আমাকে ডাকছে। আমি চেহারা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তাই সামনে গেলাম। যা দেখলাম তা আশা করিনি। আমার ছোটবেলার বন্ধু, কলেজ ফ্রেন্ড সৌরভ। কিরে দোস্ত, তুই এখানে কি করিস? তোদের বাসায় গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম তোর কথা, যে বলল তুই নাকি মরে গেছিস। আর বলিস না দোস্ত, জীবনটা বেদনার, অনেক বড় কাহিনী, তোকে পরে এক সময় বলবো। এখানে এসেছিলাম চাকরির জন্য। তুই চাকরি করবি কেন? তোর কি টাকার অভাব পড়েছে? আরে বললাম না, অনেক বড় কাহিনী, তোকে পরে বলবো। তুই যদি কাজ করতে চাস তাহলে আমাদের কোম্পানিতেই চাকরি করতে পারিস। না দোস্ত, এটা কেমন দেখায়? যেমন খুশি তেমন দেখাক, আমি চাই না যে তুই রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরবি। আচ্ছা যা, তোর অফিসে চাকরি করব, কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী।
আচ্ছা নে চল গাড়িতে ওঠ। সৌরভের সাথে গাড়িতে উঠে পড়লাম। সৌরভদের অনেক বড় ব্যবসা, কিন্তু আমাদের তুলনায় কিছুই না। অফিসে ওর সাথে ঢুকে পড়লাম। ও আমাকে একটা কেবিন দেখিয়ে বলল যে আমাকে এখানে কাজ করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। আমাকে HR ম্যানেজারের পোস্ট দেওয়া হয়েছে। সৌরভ বলল যে আজকে কাজ করতে হবে না। ওর সাথে ওর বাড়িতে নিয়ে গেল। দরজা ওর মা খুলে দিল। বীর বাবাজি, আজ কি মনে করে আমাদের বাড়িতে পায়ের ধুলো পড়লো? আরে আন্টি, কি বলেন না, আমার আবার পায়ের ধুলো। আরে বাবা, তুই তো আসিস না, সেই গত মাসে একবার এসেছিলি। তোর মা বাবা সবাই ভালো আছে? মানে? আরে মা, ওকে কি গেটেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে আসতে দেবে? আরে আমি ভুলেই গেছিলাম। আয় বাবা, ভেতরে আয়। হ্যাঁ আন্টি, সবাই ভালো আছে, আমি ছাড়া। ভেতরে গেলাম। সৌরভের আম্মু আমাকে নিজের ছেলের মতোই দেখে আর অনেক আদর করে। যাক, এক মাকে হারালাম, আরেক মাকে পেলাম। ভেতরে গিয়ে সৌরভ আমাকে একটা রুম দেখিয়ে দিল। দুপুরে ডিনারের টাইমে সবাই ডিনার করছিলাম। তখন আঙ্কেল জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি নাকি বাড়ি ছেড়ে দিয়েছি। সত্যটা সবাইকে বলা দরকার। ওনাদেরকে সবটা খুলে বললাম। আন্টি, আঙ্কেল, সৌরভ সবাই অনেক কষ্ট পেল এটা শুনে। আমাকে অনেকভাবে সান্ত্বনা দিতে লাগলো। তোর মা তোকে ভুল বুঝেছে তো কি হয়েছে? আমি আরেক মা আসি না? খুশিতে আমার চোখে পানি চলে আসে। ভাবলাম এখানেই থাকবো। এভাবে চলছিল আমার দিন। অফিস, বাড়ি আর সৌরভ, এদের নিয়ে আমার জীবন। এভাবে চলে গেল কয়েক মাস। কিছু টাকা জমিয়ে ফেলেছিলাম। সৌরভদের অফিসে কাজ করে আঙ্কেল আমাকে কাজ করতে মানা করে, কিন্তু তবুও আমি করি। ভাবলাম একটা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করে আসি বাইরে থেকে, তারপর নিজেই একটা ব্যবসা করব। আজ বাইরে যাচ্ছি। কানাডাতে 5 মাস কেটে গেছে, কিন্তু মা এর মধ্যে আমার সাথে একবারও যোগাযোগ করেনি। আর বাকি রইল পরিবার। ওরা আম্মুর আদেশের বাইরে এক পাও নড়ে না। আব্বুও আম্মুকে ভয় পায়, প্লেন ছেড়ে দিয়েছে। এয়ারপোর্টে আঙ্কেল, আন্টি আর সৌরভ এসেছিল আমাকে এগিয়ে দিতে। অবশেষে কানাডার মাটিতে ল্যান্ড করলাম। কানাডায় সময় ভালোই কাটছিল। পড়ালেখা আর নিজেকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। এর পাশাপাশি পার্ট টাইম জবও করতে লাগলাম। 8 মাসের কোর্স ছিল, যেটা কমপ্লিট হতে সময় লাগবে। আমি 8 মাস পর আজ দেশে ফিরছি। কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। কাউকে জানাইনি যে আজ ফিরছি। সোজা সৌরভদের বাড়িতে গেলাম, কারণ আমার আপনজন বলতে এরাই আছে। কিন্তু গেটে তালা দেওয়া। দারোয়ানকে জিজ্ঞাসা করলাম। দারোয়ানের জবাব শুনে আমি অনেক বড় শকড হলাম। দারোয়ান বলল যে সৌরভদেরকে ব্যাংক এই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ভাবতে লাগলাম কি এমন হলো যে সৌরভদেরকে বাড়ি ছাড়া হতে হলো। অফিসে গেলাম। অফিসের মালিক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরনো অনেক স্টাফ আছে। ওদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে সৌরভরা ব্যবসায় অনেক বড় লস খায়, যেটা সামলাতে ব্যাংক থেকে লোন নেয়। পরে সেটা আর শোধ করতে পারে না। পরে ব্যাংক নিলাম ডেকে সবকিছু বিক্রি করে দেয়। এই জন্যই বোধহয় সৌরভের সাথে কয়েক মাস যাবত কথা হয় না। সবার কাছে ওদের ঠিকানা চাইলাম, কেউ দিতে পারলো না। সারা শহরে ওদের খুঁজতে লাগলাম। অবশেষে একটা জিনিস মনে পড়লো যে সৌরভের মায়ের নামে ঢাকাতে একটা ছোট্ট বাড়ি আছে। সেটাতে গিয়ে খুঁজলে হয়তো পাওয়া যাবে। যেই কথা সেই কাজ, ওদেরকে সেখানে খুঁজতে গেলাম এবং পেয়েও গেলাম। বাড়িটা অনেক বড় না, 3 কামরার বাড়িটা, অনেক পুরনো। দরজা নক করতেই আন্টি দরজা খুলে দিলেন। আন্টিকে দেখে অনেক আনন্দ হলেও খুশি হতে পারলাম না। আন্টি আর আগের মতো নেই, শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আরে বাবা, তুই কবে ফিরলি? এতদিনে আমাদের কথা মনে পড়লো। আর বলো না আন্টি, আগে বলো যে তুমি কেমন আছো। এই তো বাবা, যেমন দেখছিস তেমনই। তোমাদের এই অবস্থা কেন? আর বলিস না বাবা, বিজনেসে লস খেয়ে আজ এই দশা। আন্টি আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে গেলাম। আন্টি, সৌরভ আর আঙ্কেলকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? বাড়িতে বসে থাকলে তো আর পেট চলবে না। তোর আঙ্কেলের তো আর এখন কিছুই নেই, তাই সে এখানে একটা অফিসে পিয়ন পোস্টে চাকরি করে। কি? আঙ্কেল পিয়ন পোস্টে চাকরি করে? এত বড় কোম্পানির CEO এখন পিয়ন? আন্টি, আমার মানতে অনেক কষ্ট হচ্ছে। কি করার আছে বল। আর সৌরভটা চাকরি খোঁজে, সারাদিন ঘোরে। তোমাদের এই অবস্থা আমাকে একটিবার ফোন করে জানাবে না? জানাতাম, কিন্তু তোর আঙ্কেল নিষেধ করেছে। আচ্ছা বলো,
কি রান্না করেছো? এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি, খুব ক্ষুধা লেগেছে। আন্টিকে এই কথা বলতেই আন্টি চুপ করে গেল। কি হলো আন্টি? বাবা, মাস শেষ, তোর আঙ্কেলের এখনো বেতন পায়নি, ঘরে একটা বাজারও নেই। তোর কাছে বলতেই আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আন্টি আমি কিন্তু এখন চলে যাব। কেন বাবা যাবি কেন? থাক, আমার কথায় কিছু মনে করিস না। আন্টি তুমি কিন্তু আমাকে নিজের ছেলে বানিয়েছো, আর নিজের ছেলের কাছে কিসের লজ্জা? আমি যতদিন আছি সব আমি সামলে নিব। এরপর ব্যাগটা রেখে একটা টি শার্ট পরে নিলাম আর কিছু টাকা নিয়ে নিলাম। কোথায় যাচ্ছিস? তুমি অপেক্ষা করো, আমি আসছি। এ কথা বলেই বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো বাজারে যাওয়া। বাজারে গিয়ে 5 কেজি বড় মাছ কিনলাম, 2 কেজি চিংড়ি মাছ, আর 5 কেজি গরুর মাংস, আর 6টা মুরগি কিনে নিলাম। আর মাসিক যা বাজার লাগে সব কিনে একটা ভ্যানে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছে কলিং বেল চাপলাম। কিরে, কোথায় চলে গেছিলি? আর বলো না, সামান্য কিছু কেনাকাটা করতে। এই কথাটা বলেই আমি সরে দাঁড়ালাম। ভ্যানওয়ালা ভাই সব ভেতরে নিয়ে যাচ্ছে। কিরে বাবা, এত বাজার কেন? আমার বাড়ি, আমি বাজার করব, তুমি বলার কে? তাই বললে এত? আন্টি তোমরা কি খাও না খাও সব আমি জানি। আমার এই সামান্য বাজার দেখে বলছো এত বাজার? ভ্যানওয়ালা বাজার নামিয়ে দিয়ে চলে যায়। আমি গোসল করে বসে বসে টিভি দেখছি, আর আন্টি রান্না করছে। আন্টি, হ্যাঁ বাবা, রান্নাঘর থেকে। আঙ্কেল আর সৌরভ আসলে বলো না আমি এসেছি, ওদের সারপ্রাইজ দিব। ওকে বাবা। একটু পরে আঙ্কেল আর সৌরভ আসে। আর বলো না, অফিস থেকে ফেরার পথে দেখি গাড়ি মুছার কাজ করছে। আমার ছেলে নাকি গাড়ি মুছবে, তাও আবার আমি বেঁচে থাকতে। মা কিছু আছে খাবার মতন? খুব ক্ষুধা লেগেছে। আমি দরজার আড়াল থেকে সবটা দেখছি। সৌরভের অবস্থা আর আঙ্কেলের অবস্থা দেখে চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে আসলো। সৌরভ, যে কিনা নিজের কাজ কোনোদিন নিজে করে না, সে আজ অন্যের গাড়ি মুছে দিচ্ছে। এটাই নিয়তি, কখন যে কার কপালে কি আছে বলা যায় না। মা কিছু আছে খাবার মতন? খুব ক্ষুধা লেগেছে। সৌরভ, আমি আসার সময় মরিয়ার চানাচুর কিনে এনেছি, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়। না, আমি রান্না করছি, তো হাত মুখ ধুয়ে আয়। সৌরভ আর আঙ্কেল হাত মুখ ধুয়ে আসে। ঘরে তো বাজার নেই, তাহলে তুমি রান্না করলে কিভাবে? সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। আন্টি দুজনের পাতে ভাত বেড়ে দেয় আর মাংস দেয়। এগুলো কোথায় পেলে? আমি পিছন থেকে সৌরভের চোখ হাত দিয়ে ঢেকে ধরলাম। কে কে চোখ ঢেকে রেখেছে? সাব্বির তুই? তুই সবসময় ধরে ফেলিস কিভাবে বলতো? আরে ভাই, তোর স্পর্শ আমি চিনি, কিন্তু তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তাহলে তুই বাজার করেছিস? হ্যাঁ, আমার বাড়ি, আমি বাজার করেছি। তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আচ্ছা বস, খেয়ে নে, তুই তো এখনো খাসনি। আঙ্কেল আন্টি আর সৌরভের সাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। সৌরভের সাথে ঘুমাতে গেলাম। সকালে সৌরভ উঠে চলে যাচ্ছিল। কই যাস? কাজের খোঁজে। মানে? যেতে হবে না, তোর কাজ ঠিক হয়ে আছে। মানে পরে বুঝতে পারবি। সৌরভকে নিয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। বল, কি কাজ ঠিক করেছিস? আমরা একটা টেক্সটাইল ফ্যাক্টরি খুলবো। কিছু খাইছিস নাকি, গাঁজা জাতীয় কিছু? আরে তুইও না, আমি সিরিয়াস। টাকা পাবো কোথায়? এটাতে বেশি টাকা লাগবে না, আর যতটুকু লাগবে তার চেয়ে বেশি আছে আমার কাছে। একটা বিল্ডিং লাগবে রাস্তার পাশে, আর মেশিন কিনতে হবে, এবং আমাদের হাতে কিছু টাকা রাখতে হবে। তুই ওভাবে বললি যেভাবে কোটি কোটি টাকা লাগবে। জানি তো, আমার কাছে আছে 50 কোটি টাকার মতো। এত টাকা চলবে না। তাহলে দৌড়াবে। আমি আর সৌরভ একটা ফ্যাক্টরির মতো বাড়ি খুঁজতে থাকি। তারপর সারাদিন খুঁজে আমরা একটা বাড়ি পেয়ে যাই, যেটাতে ফ্যাক্টরি বানানো যাবে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে, কিন্তু দুজনেরই পেটে কিছুই পড়েনি। আমিও সৌরভ একটা রেস্টুরেন্টে যাই খাবার খেতে। রেস্টুরেন্টে প্রবেশ করে আমিও সৌরভ নিজেদের ইচ্ছা মতো খাবার অর্ডার করলাম। দুজনে খাবার খাচ্ছি, হঠাৎ সৌরভ আমাকে বলে, সাব্বির, সাব্বির দেখ। কি হয়েছে, কি দেখবো? পিছনে দেখ, তোর গার্লফ্রেন্ড তোমা আরেকটা ছেলের সাথে। আমি পিছনে তাকালাম, কিন্তু যা দেখলাম তা দেখে হৃদয়ের কিছু পুরনো কষ্ট নাড়া দিয়ে উঠল। তমা একটা ছেলের সাথে হাত ধরে রেস্টুরেন্টে ঢুকছে। ছেলেটাকে চিনতে আমার ভুল হলো না। আমাদের এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের
এসবি কনস্ট্রাকশনসের ম্যানেজারের ছোট ছেলে সে। ও আমাদের কোম্পানিতে কাজ করে। আমাদের সামনের টেবিলে এসে বসলো ওরা দুজন, কিন্তু তমা আমাকে দেখেনি। কি রে দোস্ত, তোর গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে কেন? ওর সাথে তো তোর বিয়ের কথা পর্যন্ত হয়েছিল। আরে ভাই, সব কপাল। আমার কপালটা অনেক বড়, তাই সব আমার সাথে হয়ে থাকে। তবুও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওর সাথে তোর ব্রেকআপ হয়েছে? সেই দিনই, যেদিন আমি সব ছেড়ে চলে এসেছিলাম। আসলে ও আমার টাকাকে ভালোবাসতো, আমাকে না। দুজনেই খেয়ে দিয়ে উঠলাম, ওরাও খেলো। বিল দিতে কাউন্টারে গেলাম, আমি কার্ড বের করে বিল দিয়ে দিলাম। তমা আর ওর নতুন বিএফও আসলো বিল দিতে। তমা, আমি আজকে কার্ড ভুলে ফেলে এসেছি, তুমি বিলটা দিয়ে দাও। ওকে, নো প্রবলেম। তমা ব্যাগ থেকে কার্ড বের করলো, কিন্তু কার্ড সোয়াইপ করলো, কিন্তু কার্ড কাজ করছে না। ম্যাম, আপনার কার্ডে টাকা নেই। এটা কি করে সম্ভব? সেই দিনও তো দেখলাম কার্ডে 20 কোটি টাকা আছে। এই কার্ড তো আপনার না ম্যাম, এটার মালিকের নাম আফসান আহমেদ সাব্বির। হ্যাঁ, আমার কাজিনও, ওর কার্ড নিয়ে এসেছি। কি রে দোস্ত, ও তো তোর কার্ড ব্যবহার করছে। লাভ নেই, আমি সব টাকা মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। দেখ, ওরে মজা দেখাই। কি করবি? খালি দেখ। সৌরভ ওদের দিকে এগিয়ে গেল। কেমন আছো তোমা? ভালো, তুমি সৌরভ না? ও, তাহলে চিনতে পেরেছ? আচ্ছা, একটা কথা বলবা, সাব্বির তোমার কোন জন্মের কাজিন যে ওর কার্ড ব্যবহার করছো? তমা কি বলবে ভেবে পাচ্ছে না। আসলেই তো কি বলবে। ম্যানেজার সন্দেহজনক দৃষ্টি নিয়ে তোমার দিকে চেয়ে আছে। মানে আমি তো ওইটা বলি নাই। ম্যাম, আপনি কি কার্ড চুরি করে এনেছেন? যদি করে থাকেন তাহলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আরে কি বলছেন কি? আমি চুরি করতে যাব কেন? আমাকে দেখে কি চোর মনে হয়? তাহলে অন্য একজনের কার্ড ব্যবহার করছেন কেন? কার্ডে টাকা নেই, আবার বলছেন কাজিন, এখন বলছেন না। আসলে হয়েছে কি, আমি দূর থেকে সব দেখছিলাম আর অনেক মজা লাগছিল। দেখি কি হয় শেষ পর্যন্ত। তমা ওর বফের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সে কাকে যেন ফোন দিয়ে বিকাশে টাকা এনে দেয়। তমা হোটেলের বাইরে আসে আর ম্যানেজারকে অনেক কিছু বুঝিয়ে সৌরভ কথা পেঁচাচ্ছে, আর তমা খালি ফেসে যাচ্ছে। হোটেলের সবাই তমাকে চোর ভেবেছে। বাইরে বেরিয়ে ওই ছোট লোকের বাচ্চা, আজকে সবার সামনে অপমানিত হলাম। বয়, আসলে তুমি কার কার্ড ব্যবহার করেছিলে? তোমার জানতে হবে না, এক ছোট লোকের বাচ্চার কার্ড। কে সে? যে ছোট লোক যার কার্ডে 20 কোটি টাকা থাকে, আমি তাকে দেখতে চাই। আমি সেই ছোট লোক। ওদের সামনে চলে গেলাম। ছেলেটি বোধহয় আমাকে চিনতে পেরেছে, তাই সালাম দিল। আরে স্যার, আপনি? হ্যাঁ, আমি সেই ছোট লোক। স্যার, আপনি এসবি গ্রুপের সিইও আফসান আহমেদ সাব্বির না? অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আরে তুমি কেমন মেয়ে যে স্যারের মতো মাল্টি মিলিয়নিয়ারকে ছোট লোক বলো? আর স্যারের যা আছে উনি ইশারা করলে তোমার মতো এমন হাজার হাজার মেয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। টাকার বলতে হবে না, ওর থেকে সাবধানে থেকো। যতক্ষণ টাকা আছে ততক্ষণ ভালোবাসা পাবা। টাকা শেষ হলে ভালোবাসা উড়ে ফুস হয়ে যাবে। তমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে? কিছু তো বলার নাই। আর তমা, টাকাগুলো আমি বের করে নিয়েছি। তোমাকে অপমানিত করার জন্য দুঃখিত। আর এই নাও 500 টাকা ভাড়া দিয়ে বাড়িতে চলে যাও। এই ছেলে হয়তো একটু বাদেই তোমাকে ছেড়ে চলে যাবে। এই বলে সেখান থেকে চলে আসলাম। আসলে তোমাকে আমি কলেজে থাকতে বার্সেলোনায় পছন্দ করেছিলাম। আমার ছোটবেলার অনেকটা সময় সেখানে কেটেছে। তখন ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। ওকে প্রপোজ করেছিলাম, ও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আসলে ওর ভালোবাসা ছিল আমার বিলাসিতা, আর টাকার প্রতি, আমার প্রতি না। আজকে মনটা অনেক হালকা লাগছে। সৌরভ আর আমি বেরিয়ে গেলাম একটা অটোতে করে। বাড়িটা কিনতে হলে 25 কোটি টাকা লাগবে। আমরা বলেছি কালকে যাব এবং ফুল পেমেন্ট করে দিব। আমার অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকার মতো। কিছুটা এই কয়দিনে ইনকাম করেছি, আর বাকিটা আমার স্কলারশিপের টাকা। আমার বাবার 1 টাকাও আমি এখন পর্যন্ত খরচ করিনি। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বাড়িতে চলে গেলাম। সেখানে আঙ্কেল আন্টি বিষয়টা বললাম, ওনারা আমাকে সাপোর্ট করলো। আঙ্কেল আন্টির জন্য কিছু শপিং করে নিয়েছিলাম, আর আমার আর সৌরভের জন্য। রাতে আন্টি খিচুড়ি রান্না করলো, অনেক ফাইন হয়েছিল খিচুড়িটা। মা আমাকে প্রায় খিচুড়ি রান্না করে খাওয়াতো। মাকে অনেক মিস করছি। সে কবে দেখেছিলাম মাকে, আর দেখিনি। জানি না কেমন আছে, তবে দোয়া করি যেন ভালো থাকে। আর রিমঝিম আর অনেককে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না।
এমনটা না যে বাড়ি ছেড়ে সম্পত্তি ছেড়ে থাকতে হচ্ছে বলে আমি ওদের প্রতি রেগে আছি। আমার অ্যাকাউন্ট, বাবার অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টও আমার নামে যা সম্পত্তি ছিল সব আমার নামেই আছে। কিন্তু মা যেহেতু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি ওই টাকা আর সম্পত্তির দিকে হাত বাড়াইনি। ওদের প্রতি আমার রাগ, কারণ ওরা আমাকে মায়ের নজরে খারাপ বানিয়েছে, আর ওদের জন্যই আমি এতদিন মায়ের আর বাবার স্নেহ থেকে বঞ্চিত। কিন্তু একটা কষ্ট আমার বুকে, মরে গেলেও থাকবে যে মা করে আমাকে ভুল বুঝলো। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠলাম আন্টির ডাকে। আজ দিনটা স্পেশাল, কারণ আজ আবার নতুন ব্যবসার জন্য বিল্ডিং ক্রয় করতে যাব। আন্টির হাতের পরোটা আর আলুর তরকারি দিয়ে নাস্তা করলাম। সৌরভ আর আমি নাস্তা শেষে আন্টির রুমে গেলাম। আন্টি আসবো? হ্যাঁ বাবা আয়, জিজ্ঞেস করার কি আছে? আন্টির কাছে গেলাম, গিয়ে ওনার পায়ে সালাম করলাম। আরে আরে, পা ছুচ্ছিস কেন? কেন, আমি তোমার পা ছুঁয়ে দোয়া চাইতে পারি না? আরে বাবা, এই জন্য সালাম করতে হবে? আন্টি, তোমাকে আমি মায়ের সম্মান দিয়েছি, তোমাকে আমি মা ভাবি, তাই তোমাকে মা ভেবে সালামটা করলাম। আরে বোকা, আমার দোয়া সবসময় তোদের সাথে আছে। তোরা অনেক দূর যাবি, আমি দোয়া করলাম। এই নে 50 টাকা রাখ। আমার কাছে টাকা আছে তো, টাকা লাগবে না? 50 টাকা বলে নিচ্ছিস না? আরে আন্টি, তুমি তো জানো আমার কাছে টাকা আছে, তাও কেন দিচ্ছ? আর টাকাটা বড় কথা না। যদি থাকতো তাহলে তোর বিজনেসের জন্য যত টাকা লাগতো আমরা দিতাম। কথাগুলো শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আসলে এই দুনিয়ায় কেউ আপনজনদেরই ঠিক মতো কদর করে না। রক্তের সম্পর্ক থাকলেও কেউ এত ভালোবাসে না। বেরিয়ে পড়লাম রাস্তায়, উদ্দেশ্য ব্যাংক। ব্যাংক থেকে টাকা তুলে তারপর বাড়ির মালিকের থেকে বাড়িটা কিনতে হবে। ব্যাংকে পৌঁছে টাকা তুললাম 38 কোটি। এই টাকাই দাবি করেছে বাড়ির মালিক। আর বাড়িটা মানে যে প্রপার্টিটা আমরা কিনবো, সেটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য একেবারে পারফেক্ট। আর অনেকটা জায়গা জুড়ে আমরা চাইলে পরে নতুন বিল্ডিং করে ফ্যাক্টরিও বানাতে পারবো। উনি আমাদের ওনার বাড়িতে যেতে বলেছেন। ওনার বাড়িটা শহর থেকে অনেক ভেতরে, অনেক নিরিবিলি, রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তার উপর এতগুলো টাকা। সিএনজি দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সিএনজি ওয়ালা গাড়ি থামিয়ে দিল, আর কিছু লোক ছুরি ও বন্দুক নিয়ে আমাদেরকে ঘিরে ধরলো। এই ভাই, আপনি এখানে গাড়ি থামালেন কেন? আর ওনারাই বা কারা? তোর প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। সেই ব্যাংক থেকে তোকে ফলো করছি, তোর ব্যাগ দেখে মনে হচ্ছে কোটি টাকার মতো আছে, তাই এখানে নিয়ে আসলাম। ভাই, দয়া করে এমন করবেন না, অনেক কষ্টের টাকা, একটা কাজের জন্য নিয়ে যাচ্ছি, এমন করবেন না ভাই। কান্নাকাটি করে লাভ নাই, আমি তোর কোনো জন্মের ভাই লাগি না, তাই আমার কাছে আকতি মিনতি করে কোনো লাভ নেই। আমাদের বন্দুক দেখিয়ে গাড়ি থেকে নামালো ওরা, মনে হচ্ছে ছিনতাইকারী। গাড়ি থেকে নামিয়ে ওরা টাকার ব্যাগটা কেড়ে নিল। এতগুলো বন্দুক আর ছুরির সামনে আমাদের হিরোগিরি চলবে না। আমরা কোনো সিনেমার হিরো না যে ঢিসুম ঢিসুম ফাইট করব। ওরা আমাদের নামিয়ে বেঁধে ফেলে চলে গেল টাকা নিয়ে। আসলে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, সে অবস্থায় আমাদের। একে তো এত কষ্ট, দুঃখের মাঝে একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, সেটাও মুহূর্তে শেষ হয়ে গেল। রাস্তায় ঘন্টাখানেক পড়েছিলাম, পড়ানোর চেষ্টায় বাঁধন খুলতে সফল হলাম। রাস্তায় বসে বসে ভাবছিলাম কি করা যায়। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। সৌরভ কান্না করছিল বাচ্চাদের মতো। ও আর আমি যে স্বপ্ন দেখছিলাম, সেটা আর কোনোদিন হয়তো সম্ভব হবে না। দোস্ত, ওই লোকটা তো আমাদের আশায় বসে আছে। হ্যাঁ চল, ওনাকে বলে আসি যে আমরা প্রপার্টিটা কিনতে পারবো না। বাড়িটা বিশাল, মনে হচ্ছে বিয়ে বাড়ি হবে। হয়তো ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে এখানে একটা বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু বাড়িতে তেমন কাউকে দেখতে পেলাম না। যাই হোক, খুঁজে দেখি কেউ আছে কিনা। আরে, বাড়িতে বোধহয় মালিক নেই। কিন্তু এরকম একটা বাড়িতে যেখানে সব সাজানো, সেখানে কেউ থাকবে না, এটা কোনো কথা? সেটাই মনে হয়। বাড়িটা শহর থেকে একটু ভেতরে, তাই হয়তো মানুষজন কম এখানে। এই, আপনারা এখানে কি করতেছেন? জানেন না এটা প্রাইভেট প্রপার্টি? এখানে অনুমতি ছাড়া ঢোকার সাহস পেলেন কোথায়? আর অনুষ্ঠান আর হবে না। হঠাৎ করে একজন বৃদ্ধ মতো লোক আমাদের সামনে এসে উপরের কথাগুলো বললেন। দেখে মনে হচ্ছে মালি হবে হয়তো। আমাদের আপনি ভুল বুঝছেন, আমরা অনুমতি নিয়ে এসেছি। এখানকার মালিক আমাদেরকে আসতে বলেছেন, কিন্তু ওনাকে তো দেখতে পাচ্ছি না। ও দুঃখিত, আসলে উনি বাড়িতেই উপরের তলায় আছেন। ওনার মেয়েকে বিয়ের আসর থেকে এখানকার ল্যান্ড মাফিয়া কিডন্যাপ করেছে, তাই উনি অনেক টেনশনে আছেন। কি? ল্যান্ড মাফিয়া ওনার মেয়েকে কিডন্যাপ করেছে? উনি পুলিশ না মেয়ে, এখানে বাড়িতে বসে কি করছেন? আমি আপনাদের এত কিছু বলতে পারবো না, কিছু জানার থাকলে আপনারাই জেনে নিন। উনি দোতলায় আছেন। লোকটির কথা মতো আমি আর সৌরভ দোতলায় গেলাম। একটা রকিং চেয়ারে বুড়ো লোকটি বসেছিলেন। আসসালামু আলাইকুম। উনি হয়তো শুনতে পাননি, তাই আবার সালাম দিলাম। উনি খানিকটা না অনেকটা একটু হকচকিয়ে উঠলেন।
আসলে টেনশনে থাকলে যা হয় আর কি। আঙ্কেল, আমরা দুজন এসেছিলাম। ও, তোমরা এসেছো, বসো বাবারা। আঙ্কেল, আমি বলতে চেয়েছিলাম যে আমরা যে বলছিলাম বাড়িটা কিনবো, সেটা আর কেনা হবে না। আরে কি হবে বাড়ি বিক্রি করে? যার জন্য বাড়িটা বিক্রি করব সেই তো নেই। আরে আঙ্কেল, আপনি পুলিশে যাচ্ছেন না কেন? যাবো কিভাবে? পুলিশকেও তো ওরা কিনে রেখেছে। ওরা এত ডেঞ্জারাস? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আপনার মেয়েকে এনে দিতে পারি? কি তোমরা পারবে? তোমরা যদি পারো তাহলে যা চাইবে তাই দেব। এই তোর মাথা ঠিক আছে? কি থেকে কি বলছিস? আমি সাব্বিরকে সাইডে টেনে নিয়ে বললাম, তো কি হয়েছে? চেষ্টা করলে বা ক্ষতি কি? তুই জানিস না ওরা কত বড় মাফিয়া? দেখা যাবে। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ের একটা ছবি আর ওই মাফিয়ার কিছু ডিটেলস চাই, তাহলেই হবে। হ্যাঁ অবশ্যই। বলেই উনি ওনার মোবাইলটা ঘাঁটতে লাগলেন, কিন্তু ওনার চোখে মুখে একটা আলাদা খুশি খুশি ভাব দেখতে পেলাম। হয়তো আমাদের ভরসা করেছেন বলে উনি আমাদের ছবিগুলো দিলেন আর একটা অ্যাড্রেস দিলেন। ওনার বলা ঠিকানা মতো চলে গেলাম। আন্টির দেওয়া 50 টাকা ছিল পকেটে, সেটা দিয়ে গাড়ি ভাড়া দিলাম। আর জায়গাটা বেশি একটা দূরে না, তাই পৌঁছে গেলাম। চারিদিকে করোনা আতঙ্ক, এর ভিতরে সৌরভ আমার ভিতরে আরেক আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। একটা বিশাল মাঠের মাঝখানে একটা গ্যারেজের মতো, ওখানে হয়তো ওই মাফিয়া আছে। আর আঙ্কেলের মেয়েটার ছবি দেখিনি এখনো, তাই খাম থেকে ছবিটা বের করলাম। অসম্ভব সুন্দর একটা চেহারা, চোখ ফেরানো দায়। ছবিতে একটা মেয়ে হাসছে, আমি যেন মেয়েটির চোখের মাঝে হারিয়ে যেতে লাগলাম। আরে ছবিটা খেয়ে ফেলবি নাকি? আমার হুঁশ নেই, কোনো কথাই কানে যাচ্ছে না। আরে আমি কিছু বলছি, কানে যাচ্ছে তোর? বলে আমাকে একটা ধাক্কা দিল। হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তুই কি ছবিটার ভিতরে ঢুকে যাবি নাকি? আরে এমনি। মনে হয় মেয়েটাকে পছন্দ হয়েছে। আরে তুই কি ঘটক নাকি, বিয়ে করিয়ে দিবি? তাহলে তোর পছন্দ হয়েছে? মানে না। আচ্ছা বাদ দে, বল মেয়েটাকে কিভাবে উদ্ধার করা যায় কোনো মারামারি ছাড়া? আমি কি জানি, তুই ভাব। আচ্ছা, পাশে একটা পুরনো হাসপাতাল না? কিন্তু দেখে মনে হচ্ছে। বন্ধু, তুই কি করবি? দেখ কি করি। হাসপাতালে পিছন দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। কিছু পুরনো জিনিস পেলাম, মাথায় একটা বুদ্ধি আসলো। সৌরভকে বললাম ডাক্তারদের মতো সাজতে। ও আমার কথা মতো ডাক্তার সাজলো, মানে একেবারে পিপিই এর ড্রেস পরে নিলাম, সাথে সার্জিক্যাল মাস্কও। কি করবি সেটা বল। আঙ্কেলকে ফোন দিয়ে বল একটা অ্যাম্বুলেন্স পাঠাতে। সৌরভ আমার কথা মতো ফোন দিয়ে বলল মিনিট 20-এর ভেতরে অ্যাম্বুলেন্স চলে আসলো। আমি ওকে পুরোটা প্ল্যান বুঝিয়ে দিলাম। তোর মাথায় এত বুদ্ধি কোথায় রাখিস? সব বাঙালি চিপা বুদ্ধি। একটা স্ট্রেচার নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে 2জন লোক বেরিয়ে আসলো। করোনা রোগী নিতে এসেছি, করোনা হাসপাতাল থেকে, সাইড দিন বলেই লোকটা ভয় ঢোক গিল। আমি আর সৌরভ ভেতরে ঢুকলাম। বোধহয় ডন মহাশয় এখানে নেই, চেলাপেলাতে রেখে গেছে। সবাই শুনুন আপনারা, সবাই হাসপাতালে যান। এই মেয়েটি করোনা পজিটিভ হয়েছে, তাই একে নিতে এসেছি। আর এর সংস্পর্শে যদি কেউ এসে থাকেন তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। এই কথা বলার সাথে সাথে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে গেল, আর মেয়েটিও অজ্ঞান হয়ে গেল। এই সুযোগে ওদের আরো ভয় পাইয়ে দিতে হবে, তাই আমি আরো ভয় দেখাতে লাগলাম। কয়েকজন দ্রুত বেরিয়ে গেল, হয়তো হাসপাতালের উদ্দেশ্যে, আর বাকিরা হাই হুতাশ করছে। আমি আর সৌরভ মেয়েটিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে নিয়ে বেরিয়ে আসলাম। অ্যাম্বুলেন্সে উঠিয়ে দ্রুত ড্রাইভারকে গাড়ি চালাতে বললাম। আর এদিকে আমরা লুঙ্গি ড্যান্স করছি, সবাইকে বোকা বানাতে পেরে। একটু বাদে মেয়েটির জ্ঞান ফিরল। মেয়েটি আমাদের পিপিইতে দেখে ভূত ভেবে চিৎকার করলো, ওরে খোদা, মোরা ভূত না মানুষ। মাস্ক খুলে কথাটি বললাম। মেয়েটি শান্ত হলো আমার কথা শুনে। কিন্তু আমি অ্যাম্বুলেন্সে কেন? সত্যি কি আমার করোনা হয়েছে? আমি কি বলবো জানি না, মেয়েটির দিকে তাকিয়ে আছি এক নজরে। আরে না, ওইটা তো আমাদের, সরি। এই যে সাব্বিরের চেপা বুদ্ধি, আপনাকে ওখান থেকে বের করে আনার জন্য। মানে বিনা রক্তপাতে শত্রুদের অজ্ঞান করার নিনজা টেকনিক। মেয়েটি সৌরভের কথা শুনে খিক খিক করে হাসতে লাগলো। ওর হাসি দেখে আমি ঘায়েল, এরকম সুন্দর করে কেউ হাসতে পারে আজ জানলাম। এই যে মিস্টার, আপনি এভাবে চেয়ে আছেন কেন? কিছু বলবেন নাকি বোবা? মানে হচ্ছে আসলে। থাক, তোকে আর বলতে হবে না, আমি বলছি। আসলে ও একটু লাজুক তো, তাই কথা কম বলে। ও আচ্ছা, তো আপনারা আমাকে বাঁচালেন কেন? সৌরভ ওকে বলল কিভাবে ওর বাবার কথা শুনে আমরা এসেছি সেটা। এর মধ্যে আমরা মেয়েটির বাড়িতে চলে এসেছি। অ্যাম্বুলেন্সটা সোজা বাড়িতে ঢুকে গেল।
আমরা মেয়েটিকে নিয়ে ওর বাবার কাছে গেলাম। মেয়েটির বাবা হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আর আমাদের অক্ষত দেখে তো আরো অবাক হচ্ছেন। যেখানে পুলিশ সহ কেউ কিছু করতে পারলো না, সেখানে দুটি সাধারণ ছেলে কিভাবে এই অসাধ্য সাধন করলো সেটা ভাবছেন হয়তো। মা, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। আব্বু, তোমার লোকেরা যে এত বুদ্ধিমান সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না। তো ইয়াংম্যান, তোমরা কিভাবে ওকে আনলে? সৌরভ সবটা বলল ওনাকে। সবটা বলার পর উনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন হাসতে হাসতে। একটু আগে যার মুখে কোনো হাসির চিহ্ন ছিল না, সে এখন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তোমার বন্ধুর প্রশংসা করতে হবে। তো বলো, এর বিনিময়ে তোমরা কি চাও? তোমরা যা চাবে তাই দিব। বেশি কিছু না আপনার। সৌরভ হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু ওকে থামিয়ে দিয়ে আমি বলতে লাগলাম, আঙ্কেল, আমাদের কিছুই লাগবে না। আপনার মেয়ের জীবন বাঁচাতে পেরেছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। এর থেকে বেশি কি চাওয়া থাকতে পারে? আর আপনার কাছে কিছু চেয়ে আমরা এর বিনিময় করতে পারবো না। মেয়েটি সহ ওর বাবা আমার দিকে ক্যাবলাকান্তের মতো চেয়ে আছে। এরকম হওয়াটাই স্বাভাবিক, কেননা এরকম ধনীর মেয়ের জীবনের বিনিময়ে যে কেউ অনেক বড় কিছু চাইবে। কিন্তু সেখানে আমার এরকম উত্তর শুনে ওনারা হয়তো অবাক হয়েছেন। এটা কি করে হয়? তোমরা আমার মেয়ের জীবন বাঁচালে আর কিছু নিবা না? আঙ্কেল, চাওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু একটা জিনিস যেটা আপনার এত সম্পত্তি থাকা সত্ত্বেও আপনার মুখ কিছুক্ষণ আগে হাসি ছিল না, আমাদের জন্য আপনার মুখ এখন হাসি আছে, এটাই অনেক বড় পাওয়া। আমরা কারোর সুখের কারণ হতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা আঙ্কেল, আমরা তাহলে এখন আসি। না, এটা কি করে হয়? তোমরা কিছু নিবা না, অন্তত আমার মেয়ের বিয়ের দাওয়াতটা তো গ্রহণ করো। সৌরভ হয়তো আমার প্রতি রেগে আছে, এটাই স্বাভাবিক। আমি হ্যাঁ বলে দিলাম। ওনাদের মুখে হাসি দেখতে পেলাম। একটু পরে বাড়িটা আবার সবার সমাগমে গম গম করতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে। আমি আর সৌরভ আঙ্কেলকে হেল্প করছি বিভিন্ন কাজে। একটু পরে কয়েকটা গাড়ি ঢুকলো বাড়িতে। গাড়িগুলো চেনা চেনা লাগলো। এর মধ্যে আমার বাড়ির কিছু গাড়ি দেখতে পেলাম। হয়তো ওনাদের কেউ নিমন্ত্রণ করা হয়েছে। এটা আমার জন্য সুবিধাজনক না, কারণ আমি চাই না যে ওনারা কেউ, বিশেষ করে আমার মা, খালা, এনারা কেউ আমাকে দেখুক। আমি সৌরভকে সবটা বললাম। সৌরভ আমাকে নিয়ে চলে যেতে চাইলো। আমি ওর সাথে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আঙ্কেল দেখে ফেললো আর আমাকে কাজে ব্যস্ত করে দিল। এখন যেতে চাইলেও পারছি না। গাড়িগুলো সব কয়েকটা বিশাল বাগানের একপাশে পার্কিং করা হলো, আর গাড়ি থেকে একে একে সবাই বেরিয়ে এলো। খালা, মা, বাবা, চাচা সবাইকে দেখতে পেলাম। অনিকা রিমঝিমকে ছাড়া আর বরবেশে চেহারা ফুল দিয়ে ঢাকা একটা ছেলেকে দেখতে পেলাম। সেটা কে আমি জানি না। সবাই প্যান্ডেলের দিকে এগিয়ে গেলে আঙ্কেল ওনাদেরকে বরণ করে নিলেন। আমি সাইডে থেকে সবটা দেখছিলাম। মাকে দেখতে পেলাম। অনেকদিন পর সাথে বাবাকেও। মাকে দেখে চোখের পানি আর বাদ মানল না, টপ টপ করে ঝরতে লাগলো। আসলে বুকে জমা সব অভিমান ঝরে পড়ছে। সৌরভ আমাকে আবার চলে যেতে বলল, কিন্তু আমি ওকে না করলাম। এখানে থাকলে তো আন্টি আঙ্কেল তোকে দেখে ফেলবে। দেখবে না বলে মুখে রুমাল বেঁধে নিলাম মাস্কের মতো করে। এতে কেউ সন্দেহ করবে না, কারণ চারিদিকে করোনা ভাইরাস। সৌরভও একই জিনিস করলো। একটু বাদে কাজে চলে আসলেন, কিন্তু তার আগেই খালা আর খালু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কি হলো বুঝলাম না। আমাদের বাড়ির আরো অনেকেই গেল। সবার চেহারায় একটা আতঙ্ক দেখতে পেলাম। কি হয়েছে সেটা আমি জানি না। বিয়ে বাড়িতে এখন কেবল আম্মু, আব্বু আর চাচা চাচি সহ বাড়ির কিছু ছেলে মেয়েরা আছে। সৌরভকে সেখানে পাঠালাম দেখার জন্য কি হয়েছে। যা ভাই, দেখতো একটু কি হয়েছে, আমার খুব টেনশন হচ্ছে। ওকে ভাই, তুই চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি কি হয়েছে। সৌরভ গিয়ে আম্মুর সাথে দেখা করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আরে সৌরভ যে, বাবা কেমন আছো তুমি? এই তো আন্টি, আল্লাহ যেমন রাখছে তেমনই। কিন্তু আপনারা এখানে কি করছেন? আজ অনিকের বিয়ে, তাই এখানে এসেছি। অনেকের বিয়ে, এই কথাটি শুনে সৌরভ অনেক অবাক হয়, কারণ অনেক তো রিমঝিমকে ভালোবাসতো। তাহলে আবার অনেকের বিয়ে মানে? অনিকের বিয়ে কোথায়? কেন, এই যে প্যান্ডেল, এটা তো অনিকের বিয়ের জন্যই। এর মানে এই বিয়ে অনিকেরই? হ্যাঁ, অনিকেরই বিয়ে। তুমি এখানে কেন, আর এই বিয়েতেই বা কি করছো? সৌরভ সত্যিটা বলতে পারবে না, তাই মিথ্যা বলল।
যে যার মেয়ের বিয়ে, ওনার সাথে সৌরভের ভালো সম্পর্ক, তাই দাওয়াত দিয়েছে। ও আচ্ছা। আন্টি, আপনাদের বাড়ির অনেককে দেখলাম চলে যেতে, কি হয়েছে, কোনো সমস্যা? বাবা কি বলবো আর, তুমি কাছের লোক, তোমাকে তো আর মিথ্যা বলতে পারবো না। বাড়িতে সমস্যা হয়েছে, রিমঝিম আত্মহত্যা করেছে। রিমঝিম আত্মহত্যা করেছে কেন? বলো না বাবা, আমরা জানি না, সেই জন্যই ওর মা বাবা আরো কয়েকজন গেছে ওকে হাসপাতালে দেখতে। কেন আত্মহত্যা করেছে সেটা কি জানতে পারি? কি জানি বাবা, তুমি হয়তো জানো। সাব্বিরকে অনেক আর ওর জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে, সাব্বিরের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তারপর আর কি, সেই দিন রিমঝিমের বিয়ে ছিল, কিন্তু যখনই বিয়েটা হতে যাচ্ছিল তখনই রিমঝিম মাথা ঘুরে পড়ে যায়। আর তারপর ডাক্তার এসে বলে যে রিমঝিম প্রেগনেন্ট। তারপর বিয়েটা ভেঙে যায়। তো বাচ্চার বাবা কে? সাব্বির। কি কি সব যাতা বলছেন? হ্যাঁ বাবা, ওকে যখন জিজ্ঞাসা করা হয় তখন ও এটাই বলে। আমারও বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওর কথা তো আর ফেলে দেওয়া যায় না। আন্টি হয়তো অনেক বড় ভুল করেছেন, আমি জানি না, তবে সাব্বিরের জন্য আমাদের মাথা কাটা গেছে, আর মান সম্মান যা ছিল সব চলে গেছে। ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। জানি না কি পাপ করেছিলাম যে ওর মতো সন্তান পেটে ধরেছিলাম। আগে জানলে বিষ খাইয়ে মেরে ফেলতাম। সৌরভ হঠাৎ করে হা হা করে হাসতে থাকে অনেক জোরে। কি হয়েছে সৌরভ, তুমি হাসছো কেন? এমনি আন্টি, আমি আসছি, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। অনেক রিমঝিম সবাইকে। মানে কিছু না। এই কথা বলেই সৌরভ চলে আসে। একটু সামনে আসতে দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি, এমন দূরত্বে দাঁড়িয়ে আছি যেখান থেকে সবটা শোনা যায়। দোস্ত, আসলে হয়েছে কি? থাক আর বলতে হবে না, যা যা বলেছে সব শুনেছি। আর আজ থেকে আমি এতিম, তুই আন্টি আঙ্কেল ছাড়া কেউ নেই, সবাইকে ঘৃণা করি আমি। দেখ দোস্ত, তোর জায়গায় থাকলে এতক্ষণ আমি বেঁচে থাকতাম কিনা তাও জানি না। তবে একটা কথা বলি, তুই হার মানিস না কখনো। আল্লাহ তোর পরীক্ষা নিচ্ছেন, নিশ্চয় তোর জন্য ভবিষ্যতে ভালো কিছু আছে। আমি সৌরভের কথায় মাথা নাড়ালাম, হয়তো ও যা বলেছে সেটাই ঠিক। মার মুখে আমার নামে বলা কথাগুলো তখন থেকেই আমার কানে বাড়ি খাচ্ছে। কিভাবে একজন মা তার সন্তানকে নিয়ে এরকম বলতে পারে? আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন এমন ব্যবহার আমি বারবার পেয়ে যাচ্ছি? যেই মা আমাকে পেটে ধরে নিজের গর্ভকে কলঙ্ক দিচ্ছে, সেই একদিন আমাকে নিয়ে গর্ব করবে। আর বাকি রইল রিমঝিম আর অনেক, ওদের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। ওরা একটা নিষ্পাপ ছেলের গায়ে কলঙ্কের তীর মেরেছে, যেটা বিষক্রিয়ায় ওরাই ঘায়েল হবে। বিয়ের সময় হয়ে এসেছে, কাজী সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেকের স্বাক্ষর নেওয়া হয়ে গেছে, এখন মেয়েটির স্বাক্ষর নিতে যাবে কাজী সাহেব। মেয়েটির স্বাক্ষর নেওয়া হচ্ছে মানে মেয়েটিকে দিয়ে কবুল বলানো হচ্ছে। কি আজব তাই না? একটা ছেলে একটা নয়, বরং অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করার পরেও সোনার ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমি কিছু না করেই অপরাধীর মতো সাজা ভোগ করছি। মেয়েটি স্বাক্ষর করতে যাবে, ঠিক তখনই আম্মু এসে সবাইকে থামতে বলল। থামুন সবাই, এ বিয়ে হবে না। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? না, আপনাদের কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের ছেলের। এই ছেলে আপনার মেয়েকে বিয়ে করার যোগ্যতা রাখে না। এর বউ বাচ্চা সব আছে, যেটা আমরা জানতাম না, মাত্র জানতে পারলাম। তাই আমরা চাই না যে ও আপনার মেয়ের জীবন নষ্ট করুক। আম্মু কি বলছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সবাই অবাক হয়ে গেছে আম্মুর কথা শুনে। সবচেয়ে বেশি অবাক হয়েছে অনেক, কারণ ও ভাবতে পারিনি এভাবে ওর মুখোশটা সবার সামনে আম্মু এভাবে খুলে দিবে। এটা দেখে আমিও অবাকের চরম পর্যায়ে আছি। চাচা এসে অনেকের সামনে দাঁড়ালো আর ঠাস 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 করে কয়েকটা চর বসালো অনেকের গালে। জানোয়ার, এই জন্যই তোকে এত আদর যত্ন করে লালন পালন করেছিলাম। তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা আসছে। অনেক চোরে ধরা পড়ে যাওয়ার পর মুহূর্তে যেরকম মুখ করে সেভাবেই দাঁড়িয়ে আছে। সৌরভ এসে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো যে, কি রে ভাই, কি হলো? হঠাৎ করে পুরো খেলাটাই তো উল্টে গেল অনেকের। আমিও সেটাই ভাবছি। এইদিকে মেয়েটির বাবা বিয়ে ভেঙে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তিনি যেন হাত ছেড়ে বাঁচলেন। এরকম একটা ছেলের কাছে নিজের মেয়েকে তুলে দিতে গিয়েছিলেন,
মেয়েটি কান্না করছে বসে বসে। আম্মু আঙ্কেলের কাছে গেলেন। দেখুন, যা হয়েছে ভালোই হয়েছে। আপনি এগুলো শোনার পর কখনো আপনার মেয়েকে ওর মতো ছেলের হাতে তুলে দিতে পারেন না। আর আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ হতে দিতে পারি না। হ্যাঁ ভাইজান, আমার ছেলের চেয়ে 1000 গুণ ভালো ছেলে পাবেন আপনার মেয়ের জন্য। তাই দুঃখ করবেন না, আপনি কষ্ট পাবেন না। কষ্ট তো আমাদের পাওয়ার কথা, এরকম একটা ছেলেকে জন্ম দেওয়ার অপরাধে। বিয়ে বাড়িটা যেন একটা মরা বাড়িতে রূপ নিয়েছে। সবাই চুপচাপ, কেউ কানে কানে ফিসফিস করছে। আঙ্কেলকে আমি আর সৌরভ সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু উনি কিভাবে সমাজে মুখ দেখাবেন আর কেউ ওনার মেয়েকে বিয়ে করবে সেটা নিয়ে হাই হতাশ করছেন। আঙ্কেল, আপনি এমন করবেন না। দেখুন, যা হয়েছে তাতে আপনারই ভালো হয়েছে। আঙ্কেল, আপনার মেয়ের জন্য অনেক ভালো পাত্র পাবেন, তাই চিন্তা করবেন না। কে বিয়ে করবে আমার মেয়েকে? এরপর যদি ওর কোনো দোষ নাও থাকে তাও সবাই ওকে কলঙ্ক দেবে। আরে আঙ্কেল, কি বলেন এসব? কি করবে বিয়ে? চিন্তায় পড়ে গেলাম। একেই বলে মাইন্ডটা চিবা। কি করবো ভাবছি। মেয়েটি অত্যন্ত রূপসী, এরকম বউ হোক কে না চাইবে। আর ওকে দেখে তো আমি প্রথম দেখাতেই সেই লেভেলের ক্রাশ খেয়ে বসে আছি। কিন্তু উনি কি আমার বর্তমান পরিচয়ে ওনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন? আপনি কি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন? আমার না আছে গাড়ি, না আছে বাড়ি, না আছে কোটি কোটি টাকা। তাই আপনার কথা আমার কাছে কৌতুক ছাড়া আর কিছুই মনে হলো না। বাবা, এত কথা বলে তুমি আমাকে লজ্জা দিচ্ছ। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই কেউ মানুষ হয় না। আর তোমার কাছে আর কিছু থাক বা না থাক, একটা অনেক বড় মন আসছে, যার থেকে মূল্যবান আর কিছু হয় না। তাই আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারলে আমি অন্তত আনন্দিত হব। মরে গেলেও চিন্তা থাকবে না। আপনি ইয়ার্কি করছেন কি আঙ্কেল? আসলে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? তুমি রাজি থাকলে এক্ষুনি এই মুহূর্তে। কি রে সৌরভ, কি বলিস? দোস্ত, আমার কিছু বলার নাই। তোর ইচ্ছাই আমার ইচ্ছা। আচ্ছা আঙ্কেল, আমি রাজি। তুমি রাজি বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা, তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে সৌভাগ্য আমার। এই ছেলের থেকে বেশি পছন্দ আমার মেয়ের জামা হিসাবে তোমাকে। আঙ্কেল চলে গেলেন সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করতে। তখনই মাইকে অ্যানাউন্স করা হলো, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে জানাচ্ছি যে আজকে আমার মেয়ের বিয়ে হবে। আপনারা অনুষ্ঠান থেকে কেউ চলে যাবেন না। আঙ্কেল মাইকে অ্যানাউন্স করলো। একটু বাদে একটা ছেলে আর একটা মেয়ে আমাকে নিয়ে গেল সাথে করে। তারা আমাকে একটা রুম দেখিয়ে পাঞ্জাবি দিয়ে বলল রেডি হতে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। 3 তলা বাড়িটা অনেক বাংলা ছবি আর স্টার জলসা জি বাংলা নাটকের বাড়িগুলোর মতো। বাড়ির ভিতরে সবাই চলে এসেছে। যেহেতু করোনা পরিস্থিতি, তাই বেশি কজনকে দাওয়াত দেওয়া হয়নি। সবাই সবার থেকে দূরত্ব বজায় রাখছে। মানুষ কম এসেছে বললে ভুল হবে, অনেক মানুষ আছে এখানে। আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম। আঙ্কেল আমাকে সবার সাথে মিট করিয়ে দিলেন। সবাই আমাকে সাদরে গ্রহণ করলো, কিন্তু তবুও একটা জিনিস আমার মনে খটকা লাগছে যে আমি তো রাজি, কিন্তু যাকে বিয়ে করতে চলেছি সে রাজি কিনা সেটাই জানা হয়নি। তাই আঙ্কেলকে ডাকলাম। হ্যাঁ বাবা, বলো, কোনো সমস্যা? না আঙ্কেল, শুধু একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলো নিঃসংকোচে। যাকে বিয়ে করতে চলেছি সে রাজি তো এই বিয়েতে? সেটা নিয়ে ভেবো না, আমার পছন্দই ওর পছন্দ। আচ্ছা আঙ্কেল। একটু বাদেই কাজী বিয়ে পড়িয়ে ফেললো। বিয়ে সম্পূর্ণ, কিন্তু এখনো আমি আমার বউয়ের নামই জানি না। অনেক আজব, তাই না? যেহেতু আমার এখন কোনো বাড়ি নেই, আছে যেটা আছে সেটা সৌরভদের বাড়ি। আঙ্কেল বলল এখানে থেকে যেতে, তাই আমি মানা করলেও উনি শুনবেন না। আমি আন্টি এবং আঙ্কেলকে ফোন দিয়ে সবটা বললাম। উনি আমার বিয়ের কথা শুনে অবাক হলেও অনেক খুশি হয়েছেন, কিন্তু একটু রাগও করেছেন বটে, না জানিয়ে করার জন্য। কিন্তু আমি কি করতে পারি? এখানে আমি নিজেই এখনো ভাবছি কি থেকে কি হয়ে গেল। আর আমার বাবা মা পরিবার কেউ জানতে পারলো না যে আমি বিয়ে করেছি। আর জানলেই বা কি, তারা তো পারলে আমাকে ছোটবেলায় মেরেই দিত। তারা আবার আমার বাবা মা নাকি? ঘন্টাখানেক আগেও আমি অবিবাহিত ব্যাচেলর ছিলাম, কিন্তু এখন বিবাহিত। সৌরভকে রুমে শুতে পাঠিয়ে দিল আঙ্কেল। শুতে যাওয়ার আগে বলে গেল, দোস্ত, তোকে বিড়াল টিড়াল মারতে বলবো না, শুধু এটুকু বলবো মেয়েটার হয়তো তোকে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আমি জানি যে ও তোর মতো মানুষকে ভালো না বেসে পারবে না। একদিন না একদিন তোর কাছে ধরা দিবেই। দোয়া রইল আজকের জন্য। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।
সবার কপালে এমন বন্ধু জোটে না। আমি এখন ছাদে বসে আছি, ভাবছি বাসর ঘরে যাব কি যাব না। ব্যাপারটা কেমন যেন না। বিয়ে হতে চলেছিল একজনের সাথে, বাসর হবে আরেকজনের সাথে, আর আমিও বাসর ঘরে ঢোকার সাহস পাচ্ছি না। ভালোবেসেছিলাম তোমাকে নিজের সবটা দিয়ে, কখনো কোনো কিছুর কমতি অনুভব হতে দেইনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু ওর ভালোবাসাটা আমার জন্য ছিল না, ছিল টাকার জন্য। আসলে টাকাই সব। এই জন্যই বোধহয় গ্রিকরা বলে যে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দিস ওয়ার্ল্ড, মানে টাকাই পৃথিবীতে দ্বিতীয় ঈশ্বর। আজব শোনালেও এটাই সত্য। টাকা থাকলেই সব পাওয়া যায়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলাম গায়ে পানি পড়ছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম হালকা বৃষ্টি হচ্ছে। এখানে বসে থাকলে ভিজে যাব, আর ভিজলেই জ্বর আসবে, যেটা আমি একদম চাই না। তাই অনেক চিন্তা ভাবনা করে মনকে নানা কিছু বুঝিয়ে বাসর ঘরে ঢুকে পড়লাম। দরজা খোলাই ছিল, ভেতরটা অন্ধকার, জানালা খোলা, তাই হালকা বাতাস আসছে ভেতর থেকে। আমি রুমের লাইটটা জ্বালালাম। রুমের ভেতর কাউকে দেখতে পেলাম না। মেয়েটা গেল কোথায়? রুমে নেই তো, কোথায় গেছে? আমি রুমে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হঠাৎ বারান্দা থেকে আওয়াজ পেলাম। আমি কোন জিনিসটা না যে নিচে বা শোকেজে চিপাই খুঁজে পাবেন? আওয়াজটা সেই মেয়ের, টুকু, আমার বউয়ের। আমি বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমার বউ এখানে কি করছেন? ভিজে যাবেন তো, বৃষ্টি তো বেড়ে গেছে, ভেতরে চলে আসুন। আপনি যান, আমি আসছি। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। বাইরের থেকে আলো এসে মেয়েটির মুখে লাগছে। বৃষ্টির পানির ফোঁটাগুলো মুক্তার মতো চিকচিক করছিল। মেয়েটিকে দেখে যে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছিলাম, তাই আমি চাইবো যে সারা জীবন সবটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে। কিন্তু এই সৌন্দর্য আর চাকচিকের ভেতরেও একটা জিনিস স্পষ্ট লক্ষ্য করলাম, যে মেয়েটির মুখটা মলিন হয়ে রয়েছে, মানে কোনো কারণে হয়তো মন খারাপ। এটাই স্বাভাবিক আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু ওকে মন খারাপ করে থাকতে দেওয়া যাবে না। তাই ভাবলাম কিছু করা যাক। এই যে আপনার নামটা জানি কি? মেয়েটি চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আপনি আমাকে বিয়ে করেছেন আর আমার নাম জানেন না? না তো। আসলেই জানেন না? না। আমার দিকে কতক্ষণ চেয়ে রইলো, তারপর হা 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 করে মুক্তা ধরা হাসি দিল। আপনি হাসছেন কেন? আমি কি এমন বললাম? আমি হয়তো প্রথম মেয়ে যার বর বাসরাতে তার নাম জিজ্ঞেস করেছে। ও আচ্ছা, জানি না, তাই তো জিজ্ঞাসা করছি। আমার নাম জান্নাতুল ফিহা, ঠিক আপনার মতোই। মানে? কিছু না, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি বলতে চান? দেখুন, আপনাকে আমার মেনে নিতে কিছুটা সময় লাগবেই। প্লিজ আমার ওপর জোর খাটানোর চেষ্টা করবেন না। এইটুকুই? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন আমার স্ত্রী। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন আপনার কাছে যাব না, তাই নিশ্চিন্তে থাকতে পারেন। আমি জানতাম আপনি মানুষ, তাই মানা করবেন না। ধন্যবাদ। আমি আমার জন্য কিছু সাধারণ কাপড় চোপড় আনিয়ে নিয়েছিলাম আঙ্কেলকে বলে। পাঞ্জাবি খুলে সেগুলো পরে নিলাম। জান্নাত বারান্দায় দাঁড়িয়ে রইল। আমি একবার ডাক দিলাম এবং ভিজতে মানা করলাম, কিন্তু আমার কথা না শুনে ভিজতে লাগলো। আমার আর কি বলার থাকতে পারে এখানে। একটা বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতর চোখ বন্ধ হয়ে এলো, মানে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ একটা পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলে চেয়ে দেখলাম খাটের সাইডে রাখা কাচের শোপিসটা পড়ে গেছে। আমি স্পষ্ট কারো গোঙানির আওয়াজ শুনতে পেলাম। সোফা থেকে উঠে গেলাম দেখার জন্য। বিছানাতে জান্নাতকে দেখতে পেলাম, জান্নাতি গোঙাচ্ছে। আমি বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে, তাই ওর কপালে হাত দিলাম দেখার জন্য, কিন্তু কপালে হাত দিলাম না, গরম উনুনে, সেটা বুঝতে পারলাম না। জান্নাতের শরীর আগুনের মতো গরম হয়ে রয়েছে, মানে জ্বর এসেছে। বৃষ্টিতে ভেজার ফলেই জ্বর এসেছে। এখন আমি কি করব সেটা ভাবছি। এত রাতে ডাক্তার পাবো কোথায়? আর আমি তো তেমন কিছু জানিও না যে জ্বর এলে কি করতে হয়। শুধু মাকে দেখেছিলাম কাপড় ভিজিয়ে মাথায় পট্টি দিতে। আমিও সেটাই করলাম। একটা বাটিতে করে একটু পানি আনলাম, পকেট থেকে রুমালটা বের করে ওর মাথায় জল পট্টি দিতে লাগলাম, কিন্তু ওর জ্বর কিছুতেই কমছিল না। আমি অনেক ভয় পেয়ে গেলাম, ওর কিছু হয়ে যাবে না তো। সৌরভকে ফোন দিলাম, কয়েকবার রিং দিলাম, কিন্তু ধরলো না, হয়তো ঘুমিয়ে আছে। আবার দিলাম, এবার ধরলো। ওকে সবটা খুলে বললাম। ও বলল যে কয়েকটা কাঁথা দিয়ে শরীর মুড়ে দিতে, এতে করে শরীর ঘাম দিয়ে জ্বর চলে যাবে। আমিও সেটাই করলাম। কয়েকটা কাঁথা কম্বল যা পেলাম সব দিয়ে
ওকে মুড়ে নিলাম, কিন্তু হঠাৎ ও আমার হাত ধরে টান দিল আর আমি ওর উপরে গিয়ে পড়ল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, ওর কিছু হয়ে যাবে না তো। সৌরভকে ফোন দিলাম, কয়েকবার রিং হলো কিন্তু ধরলো না, হয়তো ঘুমিয়ে আছে। আবার দিলাম, এবার ধরলো। ওকে সবটা খুলে বললাম। ও বলল যে কয়েকটা কাঁথা দিয়ে শরীর মুড়ে দিতে, এতে করে শরীরটা ঘাম দিয়ে জ্বর চলে যাবে। আমিও সেটাই করলাম, কয়েকটা কাঁথা কম্বল যা পেলাম সব দিয়ে ওকে মুড়ে দিলাম। কিন্তু হঠাৎ ও আমার হাত ধরে টান দিল আর আমি ওর উপর গিয়ে পড়লাম। ওর মুখের কাছে আমার মুখ, ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে, গলায়, মুখে পড়ছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। আমি সরতে চাইলাম, কিন্তু ও কোল বালিশের মতো আমাকে জড়িয়ে ধরলো। আমি নড়তে পারছিলাম না। অনেক শক্তি আছে মেয়েটার বলতে হবে। আর কিছুক্ষণ এভাবে থাকার পর আমার চোখ লেগে এলো। সকালে গালে অনেক জ্বলন অনুভব করলাম। মনে হয় কেউ আমাকে থাপড়াচ্ছে, কিন্তু আমাকে আবার থাপড়াবে কে? চোখ খুললাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। গতকাল রাতের সবটাই মনে পড়ে গেল। আর আমার বিছানার পাশেই দেখতে পেলাম জান্নাতকে রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। কেন সেটা বুঝতে পারলাম না। আর থাপ্পড়গুলো তাহলে আসল ছিল। এর মানে জান্নাত আমার গালে থাপ্পড় দিয়েছে, কিন্তু কেন? এই ছোট লোকের বাচ্চা, তোকে এত অনুরোধ করে বললাম যে আমার একটু সময় দরকার নিজেকে গুছিয়ে নিতে, কিন্তু তোর সহ্য হলো না। জান্নাত কেন এমন করেছে সেটা ভাবতে পারছি না। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে হঠাৎ এমন করছে কেন? ওর কান্না দেখে আমার খারাপ লাগছে, কিন্তু আমি তো ওর কোনো ক্ষতি করিনি, না ধর্ষণ বা এরকম কিছু করার চেষ্টাও করিনি। তাহলে ও এমন বলছে কেন? ও আমাকে ভুল বুঝছে না তো? জান্নাত, আপনি শুনুন, আপনি যা ভাবছেন সেটা ভুল। কি ভুল? হ্যাঁ, ঠাস ঠাস আমার সাথে বিছানায় শুয়েছিলি সেটা ভুল, আমাকে জড়িয়ে ধরেছিলি সেটা ভুল। আরে আপনি থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। যা করার তো করেছে, আপনাকে আর কি বলবো, আপনি তো আমার স্বামী। এই বলে জান্নাত বেরিয়ে গেল। ওয়াশরুমে আমি বসে আছি, গাধা বনে গেছি এই ব্যবহারে। হঠাৎ মুচকি হাসতে হাসতে খুব জোরে শব্দ করে হাসতে লাগলাম। ছাদে চলে গেলাম। হাসতে হাসতে এক পর্যায়ে শব্দ করে কান্না করে দিলাম। ছেলেদের কান্না খুব বিদঘুটে দেখায়, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আমি কি কুফা? নিজে নিজেকে প্রশ্ন করলাম। বাড়ি থেকে মিথ্যা অপবাদে বিতাড়িত হলাম, এখন নিজের স্ত্রীর সাথে কিছু না করে ধর্ষক হয়ে গেলাম। আসলেই আমি কুফা। ভালো কাজ করতে গেলেও খারাপ হয়ে যাই, কিন্তু তাই বলে কি আমি খারাপ হয়ে যাব? না, আমি বদলাবো না। আমি আমার এই সত্তাকে ভালোবাসি। ভুল সবাই করে, সেটা একদিন তারা বুঝতে পারবে, কিন্তু যেন খুব দেরি না হয়ে যায়। চোখ মুখ মুছে নিচে নেমে এলাম। ডাইনিং টেবিলে যাওয়ার জন্য কাজের বুয়ার ডেকে গেল। জান্নাত ফ্রেশ হয়ে নিচে চলে গেছে, আমাকে ডাকেনি পর্যন্ত। নিচে গেলাম, ডাইনিং প্লেসে সৌরভ, জান্নাত আর আঙ্কেল, সরি শ্বশুর মশাই বসে আছেন। সৌরভ, তোর খাওয়া শেষ হলে আমার সাথে চল, বাইরে যাব। কেন, খাবার খেয়ে যাবে না? আর কোথায় যাবে? না আঙ্কেল, আমি এখন খাবো না, বাইরে কিছু কাজ আছে তাই যাব। কিন্তু বা খেয়ে গেলে ভালো হতো না? না আঙ্কেল, কাজ আছে। আচ্ছা, তাহলে গাড়ি নিয়ে যাও। পরে খেয়ে নিবনি। সরি আঙ্কেল, আপনার সম্পত্তি, টাকা পয়সা এসবের ব্যবহার আমি করব না। আমার যা আছে আমি তাতেই খুশি আছি, এর থেকে বেশি কিছু আমি চাই না। না বাবা, আমার করছো কেন? তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তাই আমার এসবের মালিক তো তুমিও। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু সেটা আমার বউয়ের জন্যই থাক, ওর মানেই আমার। তাই ও যদি সবকিছু ব্যবহার করে তাতেই আমার ব্যবহার করা হবে, খরচ করা হবে। কিন্তু আমি খুব শীঘ্রই আমার নিজের বাড়িতে ওকে নিয়ে যাব, ওর যা লাগবে আমি দেব। হ্যাঁ, হাসালে তুমি। জানো আমার মাসিক খরচ কত? আমার বাড়ির ড্রাইভারেরও সমান টাকা তুমি রোজগার করো কি? সেটা সময় বলবে, বাট এটা যদি অপমান হয়ে থাকে তাহলে এটা তোলা থাক। ভাববেন না আমি প্রতিশোধ নেব, আপনি নিজেই অনুতপ্ত হবেন। বাবা, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়েছে? না আঙ্কেল, একটু সময়ের আর ভুল বোঝাবুঝির ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, আপনি দুশ্চিন্তা করবেন না।
সেটা সময় বলবে। সাব্বির, আমার খাওয়া শেষ, তুই কোথায় যাবি? চল। চল। আমি আর সৌরভ বেরিয়ে চললাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ ভাড়া নেই। অনেকক্ষণ পরে ব্যাংকের এটিএম বুথ পেলাম, কার্ড নিয়ে এসেছিলাম, তাই কিছু টাকা বের করে নিলাম। একটা সিএনজি নিয়ে চললাম সৌরভদের বাড়িতে। সৌরভ আমাকে বলতে লাগলো, দোস্ত, টাকাগুলো তো গতকাল হারালি, এখন কি করবি? কি করব বল? আল্লাহ রিজিকে না রাখলে কি আর জোর করে বিজনেস করতে পারবো? ভাই, মন খারাপ করিস না, আল্লাহ নিশ্চয় তোর জন্য ভালো কিছু রাখছে, দেখিস। সেটাই যেন হয়। একটা জিনিস বুঝতে পারলাম না, জান্নাত ভাবি তোর সাথে এমন ব্যবহার কেন করলো? সৌরভকে গতকাল রাতে সবটা খুলে বললাম। ঠিক, তুই সারা রাত এত করে সেবা করলি, আর এই প্রতিদান দিল? আমি তো মেয়েটাকে ভালো ভেবেছিলাম। ওর দোষ না, ওর দোষ না, দোষ আমার কপালের। তাই বলে তোকে থাপড় দিল আর ধর্ষক বলল? ও কি জানতো না যে ওর জ্বর এসেছিল আর তুই সারা রাত ওর সেবা করেছিস? বাদ দে না ভাই। আরে না, আমি ভাবিকে বলে দিব সবটা। আমি চাই না কেউ আবার তোকে খারাপ ভাবুক, অন্তত এবার না। এরই মধ্যে সিএনজি সৌরভদের বাড়িতে চলে এসেছে। আমি আর সৌরভ নেমে বাড়িতে ঢুকলাম, কিন্তু ওকে এসব আঙ্কেল আন্টিকে বলতে নিষেধ করলাম। বাড়িতে পৌঁছে আমি আন্টিকে সারপ্রাইজ দিলাম। তোর সাথে কথা নাই। এ মা, আমি কি করলাম? তুই বিয়ে করলি আর আমাদের জানালি না বিয়ের আগে? আমার বিয়ে হবে আমি জানতাম না, তুমি জানবে কিভাবে? মানে? আন্টিকে সবটা খুলে বললাম। কাল রাতের আর সকালের ঘটনা বাদে আন্টি সবটা শুনে অবাক হলেও খুশি হয়েছেন, আর মা আর বাকিদের কথা শুনে রীতিমতো খুশি হয়েছেন যে অনেক ধরা পড়ে গেছে। তাহলে এখন সবাই তোকে আর চরিত্রহীন ভাববে না। জানিস সাব্বির, একটা কথা আছে যে ধর্মের কল বাতাসে নড়ে, সেটাই হয়েছে। আন্টি, বাট আমার বউটা কিন্তু হেব্বি কিউট। ও মা, তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। তোমার কাছে নিয়ে আসবো নি একদিন। আচ্ছা। ও, একটা কথা বলতে ভুলে গেছি, তোর নামে একটা ব্যাগ দিয়ে গেছে কে জানো? কি বললে, ব্যাগ? তাও আবার আমার নামে? আমার জানা মতে এরকম কেউ তো নেই যে আমাকে ব্যাগ দিয়ে যাবে। কে হতে পারে? কে জানো, আমি কি করে বলবো? কোথায় ব্যাগটি? ওই তো ওখানে রাখা আছে, দেখ কি আছে ভেতরে। আমি ভাবতে লাগলাম কে আমাকে ব্যাগ দিয়ে গেল আর কেন। ব্যাগটার কাছে গেলাম, ব্যাগটা আর অন্য কোনো ব্যাগ না, এটা সেই ব্যাগ যেটাতে করে আমি টাকা নিয়ে গেছিলাম বাড়িটা কিনতে। কিন্তু এটা তো ছিনতাইকারীরা নিয়ে গেছিল, কিন্তু এখানে এলো কি করে? আমি সৌরভের দিকে তাকাচ্ছিলাম আর সৌরভ আমার দিকে। ব্যাগটা দেখে আমার পাশাপাশি সৌরভ ও অবাক হয়েছে বললে ভুল হবে, অবাকের চরম পর্যায়ে আছে। আমি ব্যাগটা খুললাম, ভেতরে সব টাকা ছিল, যেমনটা ছিল তেমনই, আর একটা চিরকুট ছিল। সেটা হাতে নিলাম, দেখলাম কিছু লেখা আছে। চিরকুটে লেখা, প্রথমে দুঃখিত আপনার ব্যাগ ছিনতাই করার জন্য। হ্যাঁ, আপনি এখন হয়তো ভাবছেন যে আমি কে আর টাকাগুলো আপনার কাছে ফেরত গেলে কিভাবে, তাই তো? হ্যাঁ, আমি আপনার ব্যাগ ছিনতাইকারীদের মধ্যে একজন। আমি আমার দলবল সহ ওই রাস্তা সহ গোটা শহরে ছিনতাই করি। ওই দিন আপনার টাকাও আমার দলের লোকেরা ছিনতাই করে নিয়ে আমার বাড়িতে চলে আসে। ওইখানে টাকা ভাগাভাগি হচ্ছিল, তখনই আমার মেয়ে চলে আসে সেখানে। একটা মাত্র মেয়ে, অনেক সাধনার ফল, অনেক ভালোবাসি ওকে। ওরা আপনার মানিব্যাগে নিয়ে এসেছিল, সেটাতে আপনার ছবি ছিল। সেটা নিয়ে আমার মেয়ে আমার কাছে এলো, এসে জিজ্ঞেস করলো যে আব্বু, ছবিটা তুমি কোথায় পেলে? আমি কি বলবো যে আমি চুরি করে এনেছি? আমি জিজ্ঞেস করলাম, কেন আম্মু? বলল, আব্বু মনে আছে আমাকে একটা গাড়ি ধাক্কা দিয়েছিল, তখন এই আঙ্কেলটা আমাকে ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে গেছিল। ওর ওই কথা শুনে আমার দলের সবার টাকা গোনা বন্ধ হয়ে যায়। আমি দলের লিডার, কিন্তু আমার মেয়েকে ওরা আমার থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা মামুনি, তুমি যাও, আমি এই আঙ্কেলকে গিফট দিয়ে দেব, কেমন? আমার দলের সবাই সিদ্ধান্ত নিল যে আপনাকে টাকাটা ফিরিয়ে দেবে, কারণ যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে তার জীবন আমরা কিভাবে নষ্ট করি। অনেক খোঁজে জানতে পারলাম আপনি এই বাসায় থাকেন, তাই এখানে ব্যাগটা দিয়ে গেলাম। আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অজান্তে মাফ করে দিবেন। আর আমার মেয়েকে সেদিন বাঁচানোর জন্য আমি আজীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারবেন।
মিতি কৃতজ্ঞ চোর। আমি চিরকুটটা পড়ে সৌরভকে দিলাম, ও পড়লো পুরোটা। আমি একটা প্রফুল্ল হাসি দিলাম। একটা মেয়েকে বাঁচিয়েছিলাম একদিন, আজ তার পুরস্কার পেলাম। আসলে একটা কথা আছে, আপনি যদি কারো ভালো করেন তাহলে তার প্রতিদান কোনোদিন কোনোভাবে নিশ্চিত পাবেন। আজও তাহলে পৃথিবীতে মানুষ উপকারকারীর কৃতজ্ঞতা স্বীকার করে। সেটাই তো দেখছি। একটা কথা মনে রাখিস, তুই কারো ক্ষতি না করলে আল্লাহ তোর কোনো ক্ষতি হতে দিবে না। দেখছি তো তোর থেকে সরাসরি। কি রে, কি আছে ব্যাগে? কিরে, কি আছে ব্যাগে? আন্টিকে সবটা খুলে বললাম। আন্টি শুনে খুব খুশি হলো। সাব্বির, তাহলে আমাদের টেক্সটাইল মিল দেওয়া হবে আবার। বল। অবশ্যই। আন্টি এই খুশিতে জমজমাট খাওয়া দাওয়া হয়ে যাক। হ্যাঁ অবশ্যই। কি খাবি বল? তেহারি পাক করো প্লিজ। আচ্ছা বস। মা একটু তাড়াতাড়ি করো, আমরা বেরোবো। আচ্ছা বস। আন্টি অনেকক্ষণ যাবত রান্না করতে গেছেন। সৌরভ আর আমি টিভিতে টম এন্ড জেরি দেখছি। আসলে বড় হলেও আমাদের বাচ্চা স্বভাব এখনো যায়নি। সময় পেলে আমরা কার্টুন দেখি। এইটা নিয়ে আম্মু আন্টি আমাদের অনেক খ্যাপাতো। আম্মুর কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। সেই সাথে নিজেকে শক্ত করে নিলাম, কারণ যে আমাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার কথা ভেবে দুঃখ করে কি লাভ। তবু মা তো মাই, যতই কষ্ট দিক তাকে কি আর ভুলে থাকা যায়? এর মধ্যে আন্টি ডাক দিল যে রান্না হয়ে গেছে, খেতে আয়। টেবিলে গেলাম, আন্টি বেড়ে দিচ্ছে আর খাচ্ছি। আজ অনেকদিন পর মন ভরে খেলাম। আমিও। তুই তো সকাল থেকে না খেয়ে আছিস। মানে? আরে কিছু না আন্টি, ও দেখে নাই, আমি ওর আগেই খাইছি। আসলেই? আম্মু ও খাইছে, আমি হয়তো দেখি নাই। ও আচ্ছা। খাবার খেয়ে একটু জিরিয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। শালার জীবনটাই কুফা, বিনা দোষে বাড়ি থেকে বিতাড়িত হলাম। এখন আবার বিয়ে করলাম, বউয়ের সাথে কিছু করলামই না, হয়ে গেলাম ধর্ষক। শ্বশুর বাড়ি এসে গেছি, আর একটু সামনে একটা ট্রাক রাখা, তাই গাড়ি আর সামনে যাবে না। গাড়ি থেকে নেমে পড়লাম। আমি আর সৌরভ হাঁটছি। গেটের কাছে পৌঁছাতেই হঠাৎ পিছন থেকে একটা মেয়েলি চিৎকার শুনলাম। তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আবার শুনলাম, এবার তাকাতে না তাকাতেই দেখতে পেলাম একটা মেয়ে দৌড়াইছে। আমাদের দিকে দৌড়াচ্ছে বললে ভুল হবে, কুকুরের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ছুটছে। হঠাৎ সামনে এসে পুষটা খেলো। আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ অবস্থায় আমি অনুভব করলাম যে আমি তো দাঁড়িয়ে আছি, পড়ে যাইনি। চোখ খুলে যা দেখলাম, বিশ্বাস করেন ভাই, মুই কয়েক হাজার ভোল্টের শক খেলাম। মেয়েটি সৌরভের উপরে শুয়ে আছে। মেয়েটার ঠোঁট আর সৌরভের ঠোঁট গেঁথে গেছে একে অপরের সাথে। না, আমি সিদ্ধান্ত নিলাম এখানে কাবাবে হাড্ডি হয়ে লাভ নেই। মুই অন্যদিকে ঘুরে বাঁশি বাজাতে লাগলাম ঠোঁট দিয়ে। ওই শালা ওঠ। আরে তুই তো ঠিকই আছিস। আরে এই আটার বস্তা আমার উপর থেকে সরা, দম আটকে আসছে। এই মিয়া, আমি আটার বস্তা হলে আপনি শুকনা হাড্ডি। সরি আফু, মাফ করে দেন। এই কাকে আপু বলছেন? আমাকে কিস করলেন, এখন আবার আপু বলা হচ্ছে? শরম করে না আপনার? আমার শরম করবে কেন? আমি কিস করিনি, আপনি জোরপূর্বক করাইছেন। ওই থাম তুই, আর আপনিও থামুন। এই যে ভাইয়া, আপনি তো সবটা দেখেছেন, আপনি কিছু বলেন। আমি কি বলবো? এখানে যা হয়েছে সেটা বলেন। যা হওয়ার হয়েছে, সব আল্লাহর ইচ্ছা, কিন্তু ব্যাপারটা রোমান্টিক ছিল। তুই এখানে রোমান্টিকতা খুঁজে পাস? এভাবে দিন দুপুরে একটা ছেলের ইজ্জত লুটে নিল একটা মেয়ে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? মেয়েটা আর আমি সৌরভের ন্যাকা কান্না দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলাম। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম, পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। মেয়েটি এখনো নিচেই গড়াগড়ি খাচ্ছে। ভাইয়া হাতটা দেন, একটু উঠে দাঁড়াই। সাব্বির, তুইও ওর সাথে যোগ দিলি? দাঁড়া, আমি এখনই 999-এ কল দিচ্ছি। আমি ভাবলাম মজা করছে, কিন্তু আসলেই কল দিল। আমাকে এখানে একটা মেয়ে ইজ্জত লুটের চেষ্টা করছে। ফোন কেটে গেল। টুট টুট টুট। সৌরভ 999 নাম্বারের গোষ্ঠী উদ্ধার করছে গালি দিয়ে। আচ্ছা দেখুন, যেহেতু ধাক্কাটা আপনি খেয়েছেন ওর সাথে, সেহেতু দোষটা কিন্তু আপনার। ধাক্কা তো আমি খেয়েছি। আচ্ছা, আই এম সরি। জান, মাফ করলাম। আমি আর সৌরভ গেট দিয়ে ঢুকলাম, পিছনে মেয়েটাও। আরে আপনি আবার পেছনে পিছনে আসছেন কেন? বললাম তো মাফ করে দিয়েছি। আরে আমি আমার বোনের বাসায় যাচ্ছি, আপনাদের পিছু নিচ্ছি না। মানে? এইটা আমার চাচার বাড়ি। ও আচ্ছা। কিন্তু আপনারা কারা, এখানে কি করছেন? ভেতরে গেলেই জানতে পারবেন। এই বলে আমি আর সৌরভ ভেতরে যাচ্ছি, পিছনে মেয়েটি। ভেতরে ঢুকতেই কাজের বুয়া আসলো। না, ব্যস্ত হবেন না। জামাই সাহেব মানে? হঠাৎ করে উপর থেকে আঙ্কেল বলে উঠলেন, এই তো মাত্র এলাম, কিন্তু ওনারা কারা? ও তোর দুলা ভাই। আমার দিকে ইশারা করে। জান্নাত আপুর হাজবেন্ড? হ্যাঁ। ও দুলা ভাই, সরি,
আসলে আমি বিয়েতে ছিলাম না তো, তাই আপনাকে চিনতে পারিনি। কোন ব্যাপার? না এখন তো চিনেছেন। হ্যাঁ। জামাই বাবাজি, তুমি সকালে না খেয়ে চলে গেলে দুপুর পার হয়ে বিকেল হয়ে গেল, কিছু খাওয়া হয়েছে কি? জি আঙ্কেল, খেয়েছি আমি। জান্নাত খেয়েছে? না, খাইনি। কেন খাইনি সেটা জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বললো না। আচ্ছা বুঝলাম, বুয়া খাবার বেড়ে দেন জান্নাতের জন্য। চাচু, আপু কই? উপরে আছে। ও আচ্ছা, আমি দেখে আসি। সাব্বির, আমি বাসায় চলে যাব। কেন? এমনি, রাতে আবার চলে আসবো নি। আচ্ছা যা, চলে আসিস। হাফসা উপরে গেল, সৌরভও গেল ওর পিছু। সৌরভ গেল, ওর কিছু জিনিসপত্র আছে আনতে। একটু পরে সৌরভ চলে গেল। আমি আঙ্কেলের সাথে কথা বলছিলাম ওনার সেই ফ্যাক্টরি ব্যাপারে। আমি কিনতে চাইছিলাম, কিন্তু উনি বললেন যে এটা হয় না, কারণ আঙ্কেলের কোনো ছেলে নেই, একটা মেয়ে আর তার জামাই আমি কিভাবে এটা ক্রয় করি? এটা তো আমি এমনিতেই ব্যবহার করতে পারি, কিন্তু আমি ফ্রিতে কিছুই ব্যবহার করতে চাই না। আঙ্কেল অনেক করে বললেন, এখন ওনার কথাকে অগ্রাহ্য করলে বেয়াদবি হয়, তাই আমি রাজি হয়ে গেলাম। কিন্তু প্রত্যেক মাসে একটা ভাড়া আমি জান্নাতকে দিয়ে দিব। খালার বেড়ে দেওয়া খাবার নিয়ে উপরে গেলাম। রুমে প্রবেশ করতেই দেখলাম যে জান্নাত খাটের কোণায় বসে আছে। আমি কাছে গেলাম, খাবারটা টেবিলে রাখলাম। গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছি না। কাল রাতে যা করেছি আর সকালে যা ভুগেছি, সেটার পরে তো ভুলেও না। আমি আস্তে করে জান্নাতকে ডাক দিলাম। মাথা তুলে তাকালো। আমি ওর উদ্দেশ্যে খাবার প্লেটটি এগিয়ে দিলাম। দেখুন, আপনি আমার উপরে রাগ করে থেকে খাবার না খেয়ে নিজেকে প্লাস আমাকে কষ্ট দিবেন না দয়া করে। আমি যদি কোনো ভুল করেও থাকি, তার জন্য আমাকে মাফ করে দিবেন। ওইরকম ভুল আমি জীবনে করব না। জান্নাতের চোখগুলো দেখতে পেলাম এলোমেলো, চুলের ভেতর দিয়ে লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে তাই। সরি। হঠাৎ মনে হলো যে জান্নাত সরি বলেছে। আমি ভাবলাম হয়তো মনের ভুল। কি হলো? সরি বললাম তো। এইবার ঠিকই শুনলাম, জান্নাত আমাকে সরি বলছে। বিশ্বাস হলো না। আপনি অসুস্থ, খেয়ে নেন। কি সব হাবিজাবি বলছেন? এইবার জান্নাত আমার পা ধরে কান্না করে দিল। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। যে মেয়েটা আমাকে সকালে থাপ্পড় দিল, অপমান করলো, সে এখন সরি বলছে। ব্যাপারটা অদ্ভুত লাগছে। এ কি, আপনি আমার পা ধরেছেন কেন? আরে ছোট লোক মানুষের পা ধরলে আপনার হাত ময়লা হবে। আমি চাই না আমার গায়ে হাত দিয়ে কেউ দূষিত হোক। আর সকালে আপনার হাত ময়লা হয়েছে আমার গালে হাত দিয়ে, ভালো করে হাত ধুয়ে নিবেন। আপনার আমার উপরে রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু তবুও বলবো সরি। জানি এটা ক্ষমার অযোগ্য, তবুও চাইবো আমাকে মাফ করে দিন। আরে ভুল তো আপনি করেননি, করেছি আমি। তাই কারোর মাপ চাওয়ার হলে আমি চাইবো। আপনি হয়তো জানেন না, কাল রাতের ঘটনার ভুল বোঝাবুঝিতে আমি আপনার গায়ে হাত তুলেছি, কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না। রাগের বশে করে ফেলেছি। আমি একটু বদরাগী, তাই আমার করা ভুলগুলোকে ক্ষমা করে দেন। আরে ছোট লোক মানুষ আপনি, আমার কাছে ক্ষমা চাইলে আপনিও ছোট লোক হয়ে যাবেন তো। আপনি এখনো সেই কথা নিয়ে পড়ে আছেন? আমি বলছি তো আমার ভুল হয়েছে। ও আচ্ছা, আপনার ভুল হয়েছে তো আপনি কি ভুল করেছেন একটু শুনি। তো কাল রাতে আমার জ্বর এসেছিল বৃষ্টিতে ভেজার জন্য, আর আপনি সারা রাত জেগে আমার সেবা করে আমাকে সুস্থ করে তুলেছেন, আর তন্দ্রাচ্ছন্ন হয়ে আপনি আমার সাথে শুয়েছিলেন। আর আমি ভেবেছি আপনি আমাকে খারাপ কিছু করার চেষ্টা করেছেন, তাই রাগের বশে আপনাকে। থাক আর বলতে হবে না। তা আপনি কিভাবে জানলেন এসব? আপনার বন্ধু সৌরভ আমাকে দুপুরে সবটা বলেছে। ও এই ব্যাপার। তাহলে দুপুরে যখন আঙ্কেলের সাথে কথা বলছিলাম, সৌরভ তখন উপরে এসে সব কথা বলে দিয়েছে। ওকে পরে জিজ্ঞাসা করা যাবে। আর এইদিকে প্লিজ আমাকে মাফ করে দিন। আমি তো আপনার বউ, তাই না? তাই আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। আর আপনার উদ্দেশ্য যদি খারাপ হতো তাহলে তো আপনি আমার শর্ত মানতেই অস্বীকার করতেন। আপনার বউকে কি ক্ষমা করা যায় না? জান্নাতের কণ্ঠে আমি আক্ষেপ দেখতে পেলাম, কিন্তু এত সহজে তো ওকে ক্ষমা করা যাবে না। আর ক্ষমা করলেও ওকে বুঝতে দেওয়া যাবে না। ওকে একটু বাজিয়ে দেখতে হবে যে এই আক্ষেপটা কি সাময়িক নাকি চিরস্থায়ী। বউ, এই কথাটা আপনার মুখে মানায় না। আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমি ছোট লোক গরিব। আপনার কাছে অপমান জিনিসটা ক্ষণস্থায়ী হলেও এটা আমাকে অনেকটা আঘাত করেছে। যার জন্য এসেছিলাম, শুনলাম আপনি খাননি, তাই খাবার নিয়ে এলাম। খেয়ে নিন, শরীর খারাপ করবে। আমি খাবো না। আপনি আমাকে ক্ষমা না করলে আমি খাবো না। আমার ক্ষমা করার সাথে খাওয়ার কি সম্পর্ক? আছে, অনেক জটিল সম্পর্ক আছে। আচ্ছা, আপনি খেয়ে নেন, আমি ভেবে দেখব। তাহলে আপনি খাইয়ে দেন। কি বলেন? আমার হাতে খাবেন? আপনার সম্মানে লাগবে না তো আবার? এখন কিন্তু রেগে যাচ্ছি। না, এই মেয়েকে রাগিয়ে লাভ নেই। ক্ষমা চেয়েছে সেটা তো কখনই করে দিয়েছি, কিন্তু এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। আর বউ আমার না খেলে আবার অসুস্থ হয়ে যাবে।
তাই খাইয়েই দেই। কিছু হলে তো আমারই হবে। আপনাদের কি আমার 10টা না 5টা না, একটা মাত্র সুন্দরী বউ। আচ্ছা বসুন, আমি খাইয়ে দিচ্ছি। জান্নাত চুলগুলো ঠিক করে আমাকে নিয়ে খাটে বসালো আর আমার সামনে বসে পড়লো, ঠিক যেমন বাচ্চারা করে তেমন। আমি এর আগেও চাচাতো, খালাতো, ছোট ভাই বোনদের খাইয়ে দিয়েছি, তাই এক্সপেরিয়েন্স আছে। আমি জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম আরো বাচ্চাদের মতো শব্দ করে খেতে লাগলো। এটা দেখে হাসি থামাতে পারছিলাম না, তবুও অনেক কষ্টে হাসি চেপে রেখেছি। জান্নাত খাচ্ছে ঠিকই, কিন্তু ওর মনোযোগ আমার মুখশ্রীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমাকে খাইয়ে দিচ্ছেন, আপনি খেয়েছেন? আমার খাওয়া না খাওয়ার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক আছে, তাই তো জিজ্ঞেস করেছি। খেয়েছি আমি। আর কিছু বললো না। জান্নাতকে খাইয়ে দিয়ে আমি নিজে চলে আসলাম। আঙ্কেল নিচে বসে আছেন। বাবা, মেয়েটা খেয়েছে? হ্যাঁ, আমি খাইয়ে দিয়েছি। আমাকে বাঁচালে বাবা। আমার মেয়েটা আসলে অনেক জেদি। একবার রাগ করলে সহজে রাগ ভাঙে না, আর একটু বাচ্চাদের মতো। আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, তবে এটুকু বলবো যে ওকে কোনোদিন কষ্ট পেতে দিও না বাবা। আমার মামার একমাত্র মেয়ে। আঙ্কেলের কথাগুলো ঠিকই, আমি চাই না ওকে কষ্ট দিতে, তবুও ওকে একটু পরীক্ষা করে দেখতে হবে। সন্ধ্যা হয়ে এসেছে, প্রায় ছাদে বসে আছি। সৌরভ এসেছিল, ওকে ফোন দিয়েছিলাম ফ্যাক্টরির জন্য। প্রয়োজনীয় মেশিন আর যন্ত্রপাতি কিনতে পাঠিয়েছি টাকা দিয়ে। সব অর্ডার করে রেখেছি, ও শুধু সেগুলো আনবে আর সব গোছগাছ করবে। একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা সৌরভকে পরে জানাবো। হঠাৎ কারো গলার আওয়াজে পেছনে তাকালাম। আওয়াজটা চেনা। হ্যাঁ, এটা জান্নাতের গলা। আর পেছনে জান্নাত দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। কি ভাবছেন এত মশগুল হয়ে? তেমন কিছু না, নতুন ফ্যাক্টরির ব্যাপারে। আপনি নতুন ফ্যাক্টরি দিচ্ছেন নাকি? খুব বড় না, তবুও। ও মা, এটা তো ভালো কথা। ও হ্যাঁ, আপনার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলে ফেলুন। আপনাদের ঢাকা শিল্প এলাকায় যে পরিত্যক্ত ফ্যাক্টরিটা আছে, সেটাতেই আমার ফ্যাক্টরি দিচ্ছি। তো কি হয়েছে? এটা নিয়ে কি বলার আছে? আছে, অনেক কিছু আছে। প্রথমত, ফ্যাক্টরিটা আমার না, আপনার। আর আমি কোনো কিছু বিনামূল্যে ইউজ করি না, তাই বলুন ওইটার জন্য কত ভাড়া দিতে হবে? 100 কোটি মাত্র প্রতি মাসে? ওমর খোদা, কি তখন আমনে 2 ইঞ্চি জায়গার এত ভাড়া? এত টাকা দিয়ে তো ওই রকম 20-25টা ফ্যাক্টরি কেনা যাবে। আচ্ছা, আপনি আমার কি হন? আমার জানা মতে আপনার স্বামী। আপনি কি ভাবেন? সেটাই তো। আমার বাবা কি আরো 4-5টা ছেলে মেয়ে আছে? আমার জানা মতে না। আপনি আর কে আবার? তাহলে আপনি আমার স্বামী হয়ে আমাকে ভাড়া দিবেন? তাহলে এই সকল সম্পত্তির মালিক আমি, আর বিয়ের পর আমার স্বামী। তাই আপনার জিনিস আপনি যেখানে খুশি ব্যবহার করুন, কিনুন, বেচুন, যা ইচ্ছা করুন। আমাকে জিজ্ঞেস করার কিছু নেই। আমি ছোট লোক হতে পারি, কিন্তু এতটা নিচ না, ঠিক আছে? আপনি যা ভাবেন তাই। জান্নাত রাগে গজগজ করতে করতে চলে গেল। আমি কফিটা শেষ করে নিচে নামলাম। রাত হয়ে গেছে প্রায়। সৌরভ চলে এসেছে, ওর কাজ কমপ্লিট, সব ব্যবস্থা করা হয়ে গেছে। আর ও নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়ে এসেছে। ও বলল যে সবকিছু ঠিকঠাক থাকলে 2 দিন পরেই ফ্যাক্টরি চালু করতে পারবো। আর অর্ডারও পেয়ে গেছি। দোস্ত, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সব কাগজপত্রে আমার নাম কেন তোর নামের সাথে? শালা, তোর কি মনে হয় এটা আমার একার পরিশ্রমে সম্ভব হয়েছে? তুই না থাকলে আমি কোনো দিনও এত দূর আসতে পারতাম না। তাই ফ্যাক্টরির অর্ধেক মালিকানা তোর। এটা কি করে হয়? সব হয়। তুই আমার বন্ধু না ভাই? আমার যা আছে সব তোর, খালি বউটা বাদে। শালা, তুই মানুষ হবি না। যেটা ভাবস তুই। আচ্ছা, ভাবির কি খবর? তুই যেমন ব্যবস্থা করেছিস তেমন। মানে? শালা, তুই তো সবই বলে দিছিস। ও আমার কাছে মাপ চাইছে, আমি মনে মনে করে দিছি, কিন্তু ওকে বুঝতে দেই নাই। দেখতে হবে ও কতটা ভালোবাসে আমাকে। আচ্ছা, কিন্তু বেশি কষ্ট দিয়ে ফেলিস না। সেটা আবার বলতে হয় নাকি? রাতে ডিনার টেবিলে সবাই একসাথে ডিনার করলাম। সৌরভের সাথে বসে কিছুক্ষণ ফ্রি ফায়ার খেললাম। ও আবার খুব গেম পাগল আর অনেক ভালো খেলে। রাত অনেকটা হয়েছে, 11টা বাজে। আমি আবার বেশি রাত জাগি না কারণ ছাড়া। তাই সৌরভকে রুমে পাঠিয়ে আমিও ঘুমাতে গেলাম। রুমে প্রবেশ করতেই দেখতে পেলাম জান্নাত বসে আছে, হয়তো আমারই জন্য অপেক্ষা করছে। আমি চেঞ্জ করে নিলাম আর বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফার উদ্দেশ্যে যেই পা বাড়াবো তখনই। এর মানে আপনি আমাকে স্ত্রী বলে মানেন না? কেন সোফায়? আই, কোথায় যাচ্ছেন? না, বিছানায় শোবেন আমার সাথে, সোফায় যেতে হবে না। না, আমি চাই না গতকাল রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। রুমে প্রবেশ করতে দেখতে পেলাম জান্নাত বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমি জামা চেঞ্জ করে নিলাম আর বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফার উদ্দেশ্যে যেই পা বাড়াবো তখনই। এই, কোথায় যাচ্ছেন? কেন সোফায়?
না, বিছানায় ঘুমান আমার সাথে, সোফায় যেতে হবে না। না, আমি চাই না গতকাল রাতের ঘটনাটার পুনরাবৃত্তি ঘটুক। আপনি এখনো আমাকে ক্ষমা করতে পারেননি, তাই না? কখন বললাম যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? কেন, আপনি কি কোনোদিন আমাকে ক্ষমা করবেন না? সেটা সময় বলবে, আমি না। আচ্ছা, বিছানায় ঘুমালে কি কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা, অনেক বড় সমস্যা। কি সেটা? আপনি তাহলে আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি সোফায় শুয়ে পড়ছি। একজন ছেলে হয়ে একজন মেয়েকে সোফায় শুতে দেব? আপনি বিছানায় না ঘুমালে আমি মাটিতে বিছানা করে শুয়ে পড়ব। পাগল হয়েছেন? মাটিতে? তাহলে কি করব? আপনি তো বিছানায় শুবেন না বলছেন। কিন্তু আপনাকে মাটিতে ঘুমাতে দেই কেমন করে? তাহলে দুজন একসাথে ঘুমাই। অনেকক্ষণ ভেবেচিন্তে, আচ্ছা, কিন্তু শর্ত আছে। কি শর্ত? মাঝখানে কোলবালিশ থাকবে। চলবে না, দৌড়াবে। আমি বিছানায় শুয়ে পড়লাম, সাথে জান্নাত। একই বিছানায় আমরা দুজন, কিন্তু মাঝখানে কোলবালিশ। কিন্তু সেটা ক্ষণিকের জন্য। একদিন জান্নাতকে তো মেনে নিতেই হবে। সকালে ঘুম ভাঙলো, বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি জান্নাত আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কোলবালিশটা নেই, হয়তো বিছানার নিচে পড়ে আছে। জান্নাতের চুলগুলো ছড়িয়ে আছে সারা মুখ জুড়ে। ওর চুলগুলো অনেক বড়, আজকালকার মডার্ন মেয়েদের মতো না। ওর চুলগুলো থেকে একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছি। হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। নিষ্পাপ লাগছে ওকে খুব। মন চাচ্ছে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। জান্নাত গভীর ঘুমে আছে, তাই কপালে একটা চুমু দিলাম। হয়তো টের পাবে না। সকাল অনেকটা হয়েছে, তাই জান্নাতকে আস্তে করে সরিয়ে উঠে পড়লাম। উঠতে মন চাইছিল না, তবুও কাজ আছে, তাই উঠে পড়লাম। বাইরে গেলাম, বাগানে একটু হাঁটাচলা করলাম। কাজের বুয়া খালাকে চা দিতে বললাম, উনি চা বানিয়ে এনে দিলেন। কফি তেমন একটা ভালো লাগে না। চা খাচ্ছিলাম, সৌরভও এসে হাজির। ও আমার সাথে বসে চা খেতে লাগলো। ফ্যাক্টরিতে যাব, একটু ওর সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আঙ্কেল বলল যে কি যেন একটা কাজ আছে, যদি পারি তাহলে যেন করি। আমি জিজ্ঞেস করে বললেন যে জান্নাতের খালাতো বোন ইউএসএ থেকে আসছে, ওনাকে আনতে যেতে এয়ারপোর্টে। আমি বললাম যে নিয়ে আসবো, সমস্যা নেই। আঙ্কেল আমাকে ফ্লাইটের টাইম আর সব বলে দিলেন। ফ্যাক্টরিতে সব ঠিকঠাক চলছে। লোক নিয়োগ দেওয়া হয়েছিল, যার ফলে অনেকে ইন্টারভিউ দিয়ে গেছে। মোটমাট 1000 জন লোক হয়েছে, আরো 500 লোক নিয়োগ হবে, যেগুলোর মধ্যে কিছু কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। তাই সৌরভ আর আমি ইন্টারভিউগুলো নিচ্ছি। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর লোক যাদের নিয়োগের কথা ছিল সবারই ইন্টারভিউ নেওয়া হয়েছে। অনেকে বাদ গেছে, আর অনেককেই সিলেক্ট করা হয়েছে। ফ্যাক্টরিটা তেমন বড় না, তবু বড় করতে খুব একটা বেশি সময় লাগবে না যদি মেহনত করতে পারি। ম্যানেজারকে সবটা বুঝিয়ে দিয়ে আমি আর সৌরভ চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আঙ্কেল গাড়ি পাঠিয়ে রেখেছেন, 10 মিনিট হলো অপেক্ষা করছি। এর মধ্যে কাঙ্ক্ষিত ফ্লাইটটি ল্যান্ড করলো। আমি আর সৌরভ নামের বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আসছে না এদিকে। হঠাৎ সামনে একটি মেয়ে এসে দাঁড়ালো। স্মার্ট, স্টাইলিশ, বিদেশ থেকে এসেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এসে আমাদের ইশারা করলো যে আমরা যাকে খুঁজছি সেই। মেয়েটি ব্যাগগুলো রেখে অগ্রসর হচ্ছে। আমাদের মনে হয় ড্রাইভার বা কাজের লোক ভেবেছে। কি রে, ব্যাগগুলো রেখে গেল কেন? আমাদের কি কাজের লোক মনে করছে নাকি? সেটাই হবে হয়তো। কি করবি এখন? এখন একে বাড়িতে নিয়ে যাই, বাকিটা এই নিজেই বুঝে নিবে বাড়িতে পৌঁছানোর পরে। আচ্ছা, মেয়েটা মনে হচ্ছে অহংকারী। বড়লোক বাপের পোলাপান এমনই হয়। কই দোষ, আমরা তো অনেক বড় লোক ছিলাম, তুই তো এখনো আছিস, কিন্তু আমরা তো এত অহংকারী ছিলাম না। আমরা কোনোদিন সম্পদের বড়াই করিনি। হাতের 5টা আঙ্গুল কি আর সমান হয়? সবকিছুতেই ভালো মন্দ আছে। এই যে ভকভক করা বাদ দেন, গাড়ি চালান। মেয়েটিকে অর্থাৎ ঈশাকে নিয়ে বাসায় পৌঁছালাম। আসার সময় আমার কোম্পানির সামনে দিয়ে আসছিলাম, তখন আব্বুকে দেখতে পেলাম। অফিসের সামনে অনেকদিন পরে দেখলাম শুকিয়ে গেছে। ট্রাফিক জ্যাম ছিল, তাই অনেকক্ষণ দেখার সুযোগ পেলাম। হঠাৎ মনে হলো আব্বু যেন আমাকে দেখতে পেয়েছে, কিন্তু ততক্ষণ জ্যাম ছুটে গেছে, তাই গাড়ি চালিয়ে চলে আসলাম। বাড়িতে পৌঁছে, খালু, আপনার ড্রাইভারগুলো তো অনেক হ্যান্ডসাম। আজকাল এমন ড্রাইভার পাওয়া যায় নাকি? আঙ্কেল জান্নাত লাঞ্চ করতেছিল। ঈশার কথা শুনে দুজনেই ঈশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি হলো? কি বললাম খালু? এভাবে দেখছেন কেন? আর জান্নাত আপু, তুইও এভাবে দেখছিস কেন? যেন চোখ দিয়েই খেয়ে ফেলবি। তুই জানিস কাকে ড্রাইভার বলেছিস? কাকে আবার? ড্রাইভার কি ড্রাইভার বলেছি? ও ড্রাইভার না, আমার হাজবেন্ড, তোর দুলাভাই। আর সাথে একটা সৌরভ, তোর দুলাভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তো সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে ড্রাইভার বলার? কি বলছিস কি? বিশ্বাস হচ্ছে না। আমি তো জানতাম তোর বিয়ে হয়েছে, কিন্তু তোর হাজবেন্ড তো উনি না। আমি তো
আরেকজনের ফটো দেখেছিলাম। ওই ছেলে 1 নম্বরের চিটিং বাজ, ওর সাথে কথা বলিস না। জান্নাত ঈশাকে সবটা বলল, কিভাবে ওর সাথে আমার বিয়ে হয়। সবটা শুনে ঈশা চমকে গেল, আমাদের দিকে এমন করে তাকালো যেন এলিয়েন। কোনো ব্যাপার না, আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর কেউ যদি কোনো কিছু না জেনে করে তাহলে সেটাকে ভুল হিসেবে ধরা যায় না। আর কারো ভবিষ্যতে কারোর ব্যাপারে কমেন্ট করার আগে একটু যাচাই করে নেবেন, তাহলেই হবে। ইয়েস বস। আপনি কি আর্মি নাকি? আপনি তো বলে দিলেন আমি কি। আসলে আপনি আর্মি? ও সেনাবাহিনীর কর্নেল। ওমা কি তাকন, তাহলে বিদেশি কেন? ট্রিটমেন্টের জন্য। ও আচ্ছা। এখন সুস্থ হয়েছেন? জি। আচ্ছা তাহলে রেস্ট নিন, অনেকটা পথ জার্নি করে এসেছেন। ধন্যবাদ। আরে কি বলিস তুই এগুলো আপু? যা সত্য তাই বললাম। তোর হিংসা হয় নাকি? আমার আবার হিংসা হচ্ছে কোথায়? তোর চেহারা দেখলেই বোঝা যাইতেছে। আচ্ছা আমি হিংসা করি, এখন চল উপরে চল, তোর দুলাভাইকে খাবার দিয়ে আসি। জান্নাত খাবার বেড়ে দিয়ে গেল, খেয়ে নিলাম। বিকেলে ঈশার সাথে জমিয়ে গল্প করলাম। মেয়েটাকে যতটুকু অহংকারী ভেবেছিলাম তার উল্টা খুব মিশু, কিন্তু আর্মি অফিসার চেহারা দেখলে মনে হয় খুব গম্ভীর। রাতে সবাই মিলে বসে বসে লুডো খেলছিলাম, তখনই সৌরভের ফোনে কল আসে। সৌরভের ফোন দিয়ে খেলছিলাম তাই স্পষ্ট নাম্বারটা ভেসে উঠলো, আন্টি দিয়ে সেভ করা। সৌরভ মোবাইল নিয়ে একটু দূরে সরে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? জি আন্টি, ভালো আছেন? এই তো বাবা, তা সাব্বিরের কোনো খবর জানিস? না আন্টি, সাব্বিরের খবর আমি জানবো কি করে? তোর আঙ্কেল নাকি দেখে সাব্বিরকে। আঙ্কেল দেখেছে? কখন, কবে? আগে বল তুই, সাব্বিরের কোনো খবর জানিস কিনা? আন্টি আমি জানি না সাব্বির কোথায় আছে, আর জানলেও বলবো না। আপনারা যা করছেন ছেলেটার সাথে, ও বেঁচে থেকেই মরে গেছে। এসব বলে লাভ নেই আন্টি, যা ভুল করেছেন তার মাসুল তো ভোগ করতেই হবে। সৌরভ ফোন কেটে আবার লুডো খেলতে বসে পড়লো। সৌরভ ভাইকে ফোন দিয়েছিল, সাব্বিরকে খুঁজছিল। কেউ না, পুরনো অতীত, মানে কিছু না। সাব্বির তুই একটু সাইডে আয়। বলো। একটু দূরে সরে গিয়ে। তোর মা ফোন দিয়েছিল। জানি, পরে কি? বলো যে তোর ঠিকানা বলতে, ওনার তোর কাছে মাপ চাইছে। মামার বাড়ির মোয়া নাকি? চাইলো আর পেলো? আমার কেউ নেই, আমি এতিম। অনেক কান্নাকাটি করছিল, বলছিল জীবনে সব থেকে বড় ভুল করেছে তোকে সেদিন বিশ্বাস না করে। ভুল, এই শব্দটা আমার রক্তের সাথে মিশে গেছে। আর আবার যদি ফোন দেয় বলে দিস সাব্বির মারা গেছে। অন্যদিকে ঈশা আর জান্নাত ভাবছে কি হলো হঠাৎ করে আমার, আর কি বা রহস্য আছে এই ফোন কলে। এটা নিশ্চিত সাব্বির ভাইয়ার বাড়ির কল। কিন্তু আমার জানা মতে সাব্বির তো এতিম। তুই ভুল জানিস, হয়তো সাব্বির ভাই কিছু লুকাচ্ছেন তোর থেকে। হতে পারে, কিন্তু কি সেটা তুই জিজ্ঞেস করে নিস। আমাকে বলবে না কেন? জান্নাত বাসরাতের কথা সবটা খুলে বলে ঈশাকে। এইরকম একটা মানুষকে তুই মেরেছিস? হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়েছিল, সবটা না জেনে জেদের বশে করেছি। আর যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ভাইয়া খারাপ মানুষ না, কিন্তু ভাইয়ার ভেতরে অনেক রহস্য আছে। কি সেটা? তোর হাজবেন্ড তুই বের কর। তার আগে তো আমাকে তার মেনে নিতে হবে। একটা সিস্টেম আছে ভাইয়ার কাছে যাওয়ার। বল বল, তাড়াতাড়ি বল। ঈশা জান্নাতকে কানে কানে সব বলে কিভাবে কি করতে হবে। আমি আর সৌরভ এসে বসলাম ওদের সাথে লুডো খেলার জন্য। আমি খেলবো না। কেন, কি হয়েছে? শরীরটা কেমন যেন লাগতেছে। হঠাৎ করে কি হলো? এই তো কিছুক্ষণ আগেও দিব্যি ছিলেন। আরে অসুস্থতা কি বলে কয়ে আসছে নাকি? সেটাও ঠিক, অসুস্থ বোধ করলে রুমে চলে যান, খেলতে হবে না। জান্নাত চলে যায়। মেয়েটাকে একটু আগেও দেখলাম সুস্থ, হঠাৎ কি হলো? রাত অনেকটা হয়েছে, সৌরভ আর ঈশা রুমে গেছে ঘুমাতে। আমিও গেলাম রুমে, গিয়ে জান্নাতের পাশে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। ঘুম চলে এসেছিল, তখনই জান্নাতের একটা হাত আমার উপর এসে পড়লো। আমি সরাতে গেলে বুঝতে পারলাম জান্নাতের জ্বর এসেছে। আমি শিওর না যে ওর জ্বর এসেছে, কিন্তু একটু আগেও তো সুস্থই ছিল, এখন আবার কি হলো? আমি ওর কপালে হাত দিলাম চেক করার জন্য। হ্যাঁ, সাংঘাতিক জ্বর এসেছে, হাত পুড়ে যাচ্ছে আমার, সারা শরীর দিয়ে আগুন বেরোচ্ছে। এখন কি করব আমি? ওই দিন রাতের সব কথা মনে পড়ে গেল, কিন্তু ওকে এভাবে ফেলে রাখতেও তো পারি না। তাই ভাবলাম যা হবার হবে, আগে ওর সুস্থ হওয়া দরকার। তাই জান্নাতকে আগের দিনের মতো ট্রিটমেন্ট করতে লাগলাম, কিন্তু জ্বর কমছে না। তাই ভাবতে লাগলাম কি করব, ডাক্তার ডাকবো? রাত তো অনেকটা হয়েছে, ডাক্তারই বা পাবো কোথায় এখন? জান্নাত হঠাৎ অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইছে। কিছু বলবে? জান্নাত হাতের ইশারায় ডাকলো, বলো। তোমার জ্বর আসলো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না।
জান্নাত আমার পোলো টি শার্টের কলার ধরে টান দিল। আমি জান্নাতের উপরে পড়লাম। ওর ঠোঁটের উপর আমার ঠোঁট। ওর নিঃশ্বাস অনেক গরম হয়ে আছে। জ্বরের কারণে এমনটা হয়েছে। জান্নাতের আধো আধো খোলা চোখ আমার চোখের দিকে তাকিয়ে আছে। সাব্বির প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি হয়তো আর বাঁচবো না, তাই প্লিজ আমার প্রতি আর রাগ করে থেকো না। আমাকে তোমার স্ত্রীর অধিকার দাও। কি বলবো বুঝতে পারছি না। জান্নাত আমার কাছে ক্ষমা চাইছে। এগুলো হয়তো জ্বরের ঘরে বলছে। আরে আপনি জ্বরের ঘরে কি বলছেন এসব? আমি যা বলছি মন থেকেই বলছি। জান্নাতের গরম নিঃশ্বাস আমাকে পাগল করে দিচ্ছে। আর যতই হোক আমি একজন পুরুষ। জান্নাত আমাকে কাছে টেনে নিল, আরো কাছে, অনেক কাছে। ওর ঠোঁট আমার ঠোঁটে ক্রমাগত ভালোবাসা খুঁজে যাচ্ছে। আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না, নিজেকে ওর কাছে সঁপে দিলাম। বাকিটা ইতিহাস। আর আমি সায়েন্সের ছাত্র, তাই ইতিহাস খুব একটা ভালো ব্যাখ্যা করতে পারি না, তাই বাকিটা ইমাজিন করে নেন। অতঃপর সকালে ঘুম ভাঙলো, কানে পানি অনুভব করলাম। মনে হচ্ছে কানে পানি প্রবেশ করছে, কিন্তু বিছানায় পানি আসবে কি করে? ও শিট, কালকে রাতের কথা মনে পড়ে গেল। আমি এটা কিভাবে পারলাম? জান্নাতের অসুস্থতায় মেয়েটা আমাকে কতটা নীচ ও খারাপ ভাবে। ছি ছি, এটা কিভাবে পারলি তুই সাব্বির? নিজেকে বললাম। বিছানার পাশে তাকিয়ে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে, চুল ঝাড়ছে, হয়তো মাত্র গোসল করে এসেছে। আমাকে জান্নাতের কাছে ক্ষমা চাইতে হবে। ও কি আমাকে ক্ষমা করবে? জান্নাত দেখুন, কালকে রাতে যা হয়েছে সবটা আমার অনিচ্ছায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কিভাবে পারলাম এটা করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে সোফায় শোবো, না হলে আবার সমস্যা হবে। এসব জান্নাত খুব মন দিয়ে শুনছিল। ওর মনে কি চলছে জানি না, মুখটা অনেক গম্ভীর করে রেখেছে। জান্নাত আমার কাছে আসলো, হয়তো লাথি উষ্টা চট থাপ্পড় দিবে, তাই চোখ বন্ধ করে নিলাম। এটাই আমার প্রাপ্য। কিন্তু কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরেও কিছু অনুভব করলাম না, কিন্তু কারোর চাপা হাসির আওয়াজ পাচ্ছি। চোখ খুলে দেখলাম জান্নাত মুখে হাত দিয়ে হাসছে। আমার তাকানোতে এবার জোরে জোরে শব্দ করে হাসতে লাগলো। না, এই কি ব্যাপার? আপনি হাসছেন কেন? পাগল হয়ে গেছেন নাকি? বাট আপনি একটা পাগল। কিভাবে? আরে নিজের স্ত্রীর সাথে আপনি যা খুশি করেছেন, এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? আর স্বামী হিসাবে আপনি এক রাত কেন, হাজার রাত্রি আমাকে ভালোবাসতে পারেন, এতে দোষের কি আছে? কি বলবো বুঝতে পারছি না। আমি যা ভেবেছিলাম তার উল্টোটা ঘটেছে। আপনার মাথা ঠিক আছে নাকি এখনো জ্বরের ঘরে আছেন? আমি এখনো ঠিক আছি, আর গতকাল রাতেও ছিলাম। মানে গতকাল রাতে ঠিক ছিলেন মানে? মানে হয়েছে কি, গতকাল রাত্রের সবটা সাজানো ছিল, নাটক ছিল। নাটক হয় কিভাবে? আপনার তো জ্বর ছিল, সেটা কি মিথ্যা? জ্বরটা তৈরি করা হয়েছিল পেঁয়াজের কারিশমায়। ও মাই খোদা, মানে আপনি? হ্যাঁ, এই সবটা আমাকে শিখিয়েছে ঈশাজি। ও তলে তলে এত কিছু? তলে তলে সিএনজি চলে আর আমি চালালেই হরতাল? এই আপনার এইসব কথা বাদ দেন, মাথার উপর দিয়ে যায়। যা হবার হয়েছে, বেশ হয়েছে। তাহলে আবার হয়ে যাক বলে একটা দুষ্টু হাসি দিলাম। আপনি তো সেই অ্যাডভান্স লেভেলের। আপনার তুলনায় কমই আছি। মে আই ডুইং ইন দ্য কামরা? আমি আর জান্নাত নিজেকে ঠিক করে নিলাম। দরজার বাইরে থেকে ঈশা আওয়াজ দিচ্ছে। না, আজ থেকে মানা করেছে। ঈশা রুমে আসলো আর সবটা বলল ওর প্ল্যানের ব্যাপারে। অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা, সাথে সৌরভ ছিল। সকালে নাস্তা করে বের হলাম বাড়ি থেকে। নাস্তাটা জান্নাত নিজের হাতে বানিয়েছিল। খুব একটা খারাপ হয়নি রান্নাগুলো, কিন্তু রুটিগুলো দেখতে এক একটা এক এক দেশের মানচিত্রের মনে হচ্ছিল। ফ্যাক্টরিতে অনেক কাজ পড়ে আছে। আজ কয়েকজনের নিয়োগ আছে, প্লাস কাল থেকে ফ্যাক্টরি চালু হবে। কয়েকজন ক্যান্ডিডেট আসলো, মোটামুটি সবাই উচ্চশিক্ষিত প্লাস দক্ষ। হঠাৎ একজন রুমে প্রবেশ করলো। আপনারা কি ভাবছেন কে সে? সে হলো আমার চাচাতো ভাই অনিক, যার জন্য আমি বাড়ি থেকে বিতাড়িত। আমি প্রথমে একটু অবাক হলাম, একটু না অনেকটাই, কারণ অনিকদের তো অনেক বড় ব্যবসা আছে। তাহলে অনিক কেন চাকরির জন্য এসেছে? অনিকও আমাকে দেখে অবাক হয়েছে। কে কার ভাই, সম্মান দিয়ে কথা বলুন। আমি আপনার ভাই না, এই ফ্যাক্টরির মালিক আপনার স্যার। অনিকের ইন্টারভিউ নেওয়া হলো, সবাইকে বাইরে ওয়েট করতে বলা হয়েছে। সৌরভ আর আমি কথা বলছি ওদের ব্যাপারে, যে কাকে নেওয়া যায় কাকে না। সৌরভ বলল অনিককে তো কোনো মতেই নেওয়া যাবে না। আমি ওর কথায় সাই দিলাম, কারণ এরকম একজন চরিত্রহীন বহুরূপী সবার জন্য বিপজ্জনক। বাসায় আসার সময় গাড়িতে বসে আছি, একটু ফেসবুকে ঢুকলাম। অনেকদিন ঢোকা হয় না, একটা মেসেজ দেখতে পেলাম, মা পাঠিয়েছে। মা নামক শব্দটা ইদানিং আমার কাছে অনেক হাস্যকর মনে হয়। বাবা আমাকে ক্ষমা করে দেয়, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, বাড়ি ফিরে আয়, সবাই তোর অপেক্ষায় আছে। মেসেজটি দেখে চোখে পানি চলে এলো আর খুব হাসি পেল। এখন সবটা ক্লিয়ার সবার কাছে, তাই আমাকে ডাকছে।
আমার দোষ না থাকায় আমি আমার নিজের বাড়িতেই আমন্ত্রণ পাচ্ছি, কিন্তু কেউ আমার উপর বিশ্বাস করতে পারেনি, বিশেষ করে মা। সেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তাদের আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। দেখুক না কেমন লাগে, যন্ত্রণা কাকে বলে অনুভব করুক। আমি রিপ্লাই দিলাম, সাব্বির মারা গেছে, যে বেঁচে আছে তার মনে ক্ষমা নামক কোনো অনুভূতি নেই। পাশান সে। বাড়িতে ফিরলাম, গাড়ি ঢোকার সময় দেখলাম যে আরেকটা গাড়ি বের হয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্য হলাম এটা দেখে যে এটা আমার বাড়ির গাড়ি। কিন্তু এটা এখানে কি করছিল? গাড়িটা বের হয়ে গেল এক সাইড দিয়ে, আর আমি এক সাইড দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমি জান্নাত, জান্নাত, এই জান্নাত, কোথায় তুমি? জান্নাতকে ডাকতে লাগলাম। আরে কি হলো, এভাবে ডাকছেন কেন? বাড়িতে কে এসেছিল একটু আগে? এসবি গ্রুপের সিইওর স্ত্রী এসেছিলেন। কেন? এমনি এসেছিলেন সেই দিনের বিয়ের ব্যাপারে ক্ষমা চাইতে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। কি ভেবেছিলেন? কিছু না। আচ্ছা সাব্বির, আপনার বাবা মা নেই? না, আমি এতিম। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? এর 2 মাস পরে জান্নাতের এক ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট করেছে, আমাদের যেতে হবে। কিন্তু আমি যাব কি? জান্নাতের সব ফ্রেন্ড সার্কেল বিশাল বড় লোক, সেখানে জান্নাত আমাকে কি বলে উপস্থাপন করবে? সবার কাছে লজ্জিত হব না তো? এইসব ভাবতে লাগলাম ছাদে বসে বিকেলে। এখন একটু পরে সন্ধ্যায় রওনা হব আমরা। ছাদে বসে এইসব ভাবতে ভাবতে বিকেল কাটিয়ে সন্ধ্যা করে দিলাম। জান্নাত আর আমি গাড়িতে বসে আছি, এখন জান্নাতের ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আমি যেতে চাইছিলাম না, কিন্তু জান্নাতের জেদের কাছে হার মানতে হলো। আমাদের সাথে সৌরভ আর হাফসাও এলো। হাফসার ফ্রেন্ডের বড় আপুই জান্নাতের ফ্রেন্ড, তাই হাফসাও ইনভাইটেড। ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি যে এই কয়দিনে হাফসার সাথে সৌরভের ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রেম ভালোবাসা বলা যেতে পারে। গাড়ি চলছে তো চলছেই, আমার কেমন যেন একটা দমবন্ধ ফিল হচ্ছে। আগেও এরকম হয়েছে আমার সাথে, যখন আমি খুব বেশি নার্ভাস ফিল করি তখন। গেট দিয়ে গাড়ি ঢুকছে, বিশাল বাড়ি। আমাদের বাড়ির থেকে একটু ছোট, তবুও ভালোই। অনেক ডেকোরেশন করা হয়েছে সারা বাড়ি জুড়ে, গেট সহ সাজানো হয়েছে। কেউ দেখলে ভাববে হয়তো বিয়ে বাড়ি। জান্নাতের সাথে আমি নামলাম গাড়ি থেকে, ভেতরে গেলাম। সৌরভ আর হাফসাও গেল। জান্নাতের পরনে একটা দামি লেহেঙ্গা, আর আমার পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, অফিস লুকের মতো। যেহেতু এটা একজনের বার্থডে আর সব বড় বড় লোকেরা আসবে, তাই সবাই স্যুট বুট পরে আসবে। জান্নাত ভেতরে গেল, সাথে আমিও। জান্নাতকে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখলাম। আমি চাইছিলাম না ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে, কারণ সবার সামনে হয়তো জান্নাত অপমানিত হবে, আর আমি চাই না জান্নাত অপমানিত হোক বা কোনো দুঃখ পাক। আমার আসল পরিচয় জানলে হয়তো এতক্ষণে সবাই আমাকে ঘিরে ধরতো। শহরের সবচেয়ে বড় লোক, সরি, কয়েকটা দেশের সর্বোচ্চ ধনীদের তালিকায় আমার নাম আছে। ছোটবেলাতেই আমার নাম ছবি ম্যাগাজিনের পাতায় প্রকাশিত হয়েছিল। আর এখানে যারা আছে বড়লোক আমার তুলনায় পয়সা করি মাত্র, কিন্তু আমার পরিচয় আমি দেব না। তাদের পরিচয় দেব যারা আমাকে অস্বীকার করে তাদের। জান্নাতকে এড়িয়ে চলে যাচ্ছিলাম, তখনই ঘটলো বিপত্তি। এক মহিলার সাথে ধাক্কা খেলাম। ওনার হাতে ড্রিঙ্কসটা ওনার জামায় লেগে গেছে। ধাক্কাটা উনি আমার সাথে খেয়েছেন, তবুও সরি বললাম। সরি, আসলে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আরে জামায় দাগ লাগিয়ে এখন সরি বলছেন? হাউ ডেয়ার ইউ! আরে আরে, আপনি রাগ করছেন কেন? ভুলটা কিন্তু আপনার। তবুও আমি সরি বললাম। জান্নাত দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করেছে এবং দ্রুত আমার কাছে চলে এলো। কি হয়েছে এখানে? আরে জান্নাত, তুমি এখানে কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ আগে। তো তোমার হাজবেন্ড আসেনি সাথে? হ্যাঁ এসেছে তো, আপনার সামনেই দাঁড়িয়ে আছে। জান্নাত আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিল। উনি হচ্ছেন ওর ফ্রেন্ডের আম্মু, যার বার্থডে তার মা। ও, তাহলে তুমি জান্নাতের হাজবেন্ড? জি আন্টি। আমাদের কথাবার্তায় জান্নাতের আরো কয়েকজন ফ্রেন্ড আমাদের সাথে যোগ দিল। সবাই কথা বলছে, সবার সাথে পরিচিত হচ্ছে। পর্যায়ক্রমে এখন আমার পালা। এখানে যারা আছে সবাই বিশিষ্ট ব্যবসায়ী, নামি দামি লোক। সেই তুলনায় আমি ছোট একটি ফ্যাক্টরির মালিক। নিজেকে এখানে উপস্থাপন করলে জান্নাত হয়তো লজ্জিত হবে, তবু বললাম। সবাই কানাকানি করছে, মুখে না বললেও বোঝা যাচ্ছে যে সবাই জান্নাতকে আর আমাকে নিয়ে কথা বলছে। কথার টপিকটা মনে হয় আমার পেশা বা কাজ নিয়ে। আর এদিকে জান্নাতের চেহারার দিকে তাকাতে পারছি না আমি। মেয়েটা সবার কথায় লজ্জা পাচ্ছে। আমার ফোনে তখন একটা ফোন এলো। রিসিভ করার পর যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যা শুনলাম সেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এইদিকে জান্নাত আর বান্ধবীদের কাছে আমাকে নিয়ে নানান কথা শুনছে, আর অন্যদিকে না, আমি আর এগুলো নিতে পারছি না। সব অভিমান বলে
আমি পাড়ি জমালাম বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে বসে আছি আমি, গাড়ি ছুটছে বাড়ির উদ্দেশ্যে। চোখের পানি অঝরে ঝরছে, আমি কাঁদছি। আসার সময় আমার অবস্থা দেখে জান্নাত জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। কি বলতাম? আমার যে মা স্ট্রোক করেছে, কিন্তু কিভাবে আমি তোকে এতিম বলে পরিচয় দিয়েছিলাম। তাই এই কথা শুনলে ও অনেক অবাক হতো। জান্নাতকে বলেছি কিছু হয়নি, আমি একটু আসছি, পার্টি শেষ হওয়ার আগে চলে আসব। এসব ভাবতে ভাবতে গাড়ি যে কখন বাড়ির সামনে এসে পড়েছে বুঝতে পারিনি। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলাম। অনেকদিন ধরে এসেছি, তাই সবকিছু একটু নতুন নতুন লাগছে। দারোয়ান সালাম দিল। বাড়ির বাইরে অনেক লোক, আমাদের পরিচিত অনেকে। আমি ভেতরে গেলাম। মূল দরজা দিয়ে ঢুকতেই আমি দেখতে পেলাম যে বাড়ির সবাই ডাইনিং স্পেসে বসে আছে। আমাকে দেখে সবাই অবাক হয়েছে। কেউ হয়তো ভাবতেও পারিনি আমি আসব। আব্বু আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন, আর বাকিরা আমাকে দেখে নীরবে অনুতাপ করছে। খালা, খালু আর চাচা চাচি এখানে উপস্থিত আছেন, কিন্তু ওনারা আমার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কিভাবে তাকাবে? কোন মুখে? ওনারা সেই অধিকার অনেক আগে হারিয়েছেন। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন, হাউমাউ করে কাঁদছেন। এরকমটা হবে ভাবিনি, কারণ আমি কোনোদিন বাবাকে কাঁদতে দেখিনি। বাবা, তুই কই ছিলি এতদিন? কত খুঁজেছি তোকে আমি আর তোর মা। জানিস কত রাত ঘুমাতে পারিনি, বুকের ভিতর কষ্টের বোঝা নিয়ে ঘুরে বেরিয়েছি। আপনারা কোন স্বার্থে আমাকে নিজেদের সন্তান দাবি করেন? যখন বাড়ি থেকে অপমানিত করে বের করে দিয়েছিলেন তখন মনে পড়েনি যে আমি আপনাদের সন্তান, আর আপনারা কিভাবে এত বড় একটা পাপের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিলেন? আপনারা কি আমি চিনতেন না? না আমি অপরিচিত বাইরের কেউ? বাবা, আমি তো তখন ছিলাম না। তুই তো জানিস যে আমরা আজ পর্যন্ত কারোর সামনে মাথা নত করিনি, কিন্তু ওই দিনের পরিস্থিতি আর সবটাই তোর মাকে বাধ্য করেছিল সবটা করতে। আর তোর মা তো এসব মন থেকে কিছুই বলেনি, যা বলেছে জেদের বসে। এই জন্যই তো আমাকে মেরে ফেলতে চাইছিলেন, তাই না? মানে? বিয়ে বাড়ির ঘটনাটা বললাম, মা যা বলেছিল সৌরভের কাছে সবটা বললাম। এসব অভিমান থেকে বলেছে। বাবা, তোর মা চাইতো যে তুই বাড়িতে ফিরে আসিস, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি, সেটা আশেপাশের মানুষ আর জেদ থেকে। কিন্তু যেদিন তোর মা জানতে পারে যে তুই নির্দোষ, সবটাই অনেক আর রিমঝিমের কাজসাজি, তখন তোর মা অনেক খুশি হয়েছিল। সেদিন তোর খালা, খালু আর বাকিদের অনেক অপমান করে তোর মা। তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার কষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সারাদিন একটা রুমে একা একা পড়ে থাকে। তিলে তিলে তাল হয়ে গেল তোর মা। আর বলতে পারলেন না আব্বু, কেঁদে দিলেন। আমাকে আগে বলনি কেন? আমি আগে জানলে তখন চলে আসতাম। আচ্ছা এটা বলো, মা কোথায়, কেমন আছে? তোর মা উপরে আছে, ডক্টর এসেছিল একটু আগে। হসপিটালে নিয়ে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে বলল যে একটু জন্য স্টক করেনি, কিন্তু শরীর খুব দুর্বল। এইভাবে চলতে থাকলে অনেক বড় সমস্যা হবে, তোর মা মারাও যেতে পারে। আমি উপরে চলে গেলাম। মা ঘুমাচ্ছেন, ডাক্তার ওষুধ দিয়ে গেছে। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মা কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুললো, কিন্তু কিছু বলছে না, নীরবে চোখের জল ফেলছে। আমি বলতে লাগলাম, কি হলো? আমাকে দেখে অবাক হচ্ছেন? এখনো মরিনি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি তোকে অবিশ্বাস করে। আমি চাইনি এমনটা করতে, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। বেঁচে আছি, এখন ক্ষমা চাওয়া হচ্ছে? কান্নায় বলতে পারছি না, গলা ধরে আসছে আমার। আয় বাবা, বুকে আয়, অনেক দিন তোকে আদর করি না। আমি মায়ের কাছে গেলাম। আসলে মা জিনিসটাই অন্যরকম। আপনি যতই রাগ অভিমান করে থাকেন না কেন, মায়ের মুখটা দেখলে সব মাটি হয়ে যায়। আমি কোনোদিন ভাবিনি যে মাকে ক্ষমা করতে পারবো বা এ বাড়িতে আর আসবো কিনা, কিন্তু আজ মায়ের অসুস্থতার কথা শুনে ছুটে চলে এলাম। আসলে মা এমনই হয়। মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, 1 ঘন্টার মতো কেটে গেছে, কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, আমাকে জান্নাতের কাছে যেতে হবে। বেচারি একা একা সেখানে কি করছে না জানে, আমাকে নিয়ে টেনশন করতেছে হয়তোবা। মায়ের থেকে বিদায় দিয়ে নিচে আসলাম, আব্বুকে বলতে যাব যে আমি বাইরে যাব। তখনই আব্বু বলল যে আমাকে কোথায় জানি যেতে হবে। এখন আব্বুকে মানা করি কিভাবে? আব্বুকে কিভাবে বলবো যে তার ছেলে তার বৌমার কাছে যাচ্ছে? আব্বু, আমার একটু কাজ আছে। সে থাক, এতদিন তো বাইরে নিজের কাজই করলি, আজ আমার কাজ কর। তুই এক জায়গায় যাবি, এখন আমাদের তো যাওয়া হবে না, তুই যাবি। কথা দিয়ে ফেলেছি, যেতেই হবে। আমি না গেলে তুই যাবি। আমি এখন যাব না, শরীর ভালো লাগছে না। আমার হয়ে তুই যাবি, আমি ফোন করে বলে দিচ্ছি। কোথায় আব্বু? আমার এক ছোটবেলার বন্ধুর মেয়ের জন্মদিন আজ, সেই পার্টিতে। কোথায় সেটার কতক্ষণ লাগবে?
আমি বেশি সময় দিতে পারবো না, যাবো আর আসবো। সে তুই যা করার করিস, কিন্তু আমার বন্ধুর সাথে দেখা করে চলে আসবি। আর ওর মেয়েকে উইশ করি যদি পারিস। আচ্ছা আমি যাচ্ছি, ঠিকানা দাও। আব্বুর কাছ থেকে ঠিকানা চাইলে একটা কাগজে লিখে দিল। আমি বেরিয়ে যাচ্ছিলাম, তখনই আব্বু ডাক দিল, এই ছেলে, এদিকে আয়। কেন আবার, কি হলো? কোথায় যাচ্ছিস? তুমি যেখানে পাঠাচ্ছ সেখানে। নিজের পোশাক দেখেছিস? আমার ছেলে হয়ে এই পোশাকে যাবি সেখানে? আরে তাড়াহুড়োই ভুলে গেছি। আমি রেডি হয়ে এলাম, আমি আমার রুমে চলে গেলাম। সবকিছু গোছগাছ করাই আছে আগের মতো, তাই রেডি হতে সময় আসলো না। রেডি হয়ে নিচে আসলাম, কি পরেছি সেটা পরে জানবেন। আব্বু বলল গার্ড নিয়ে যা, অনেক মানুষ আর শত্রুর তো অভাব নেই, তাই হামলা হতে পারে। আমি বাইরে বেরিয়ে এলাম, আর কয়েকজন গার্ড এসে আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। একে একে 7টা BMW গাড়ি চলছে, মাঝখানের ল্যাম্বরগিনি গাড়িতে আমি। গাড়ি ছুটছে আব্বুর দেয়া ঠিকানায়। পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি, তাই গল্প দিতে দেরি হয়। গাড়িতে বসে আছি আমি, আর কি হবে সেখানে যাওয়ার পর সেটা নিয়ে ভাবছি আর হাসছি। ভেবেছিলাম সৌরভকে বলবো, বললে অতটা মজা পাবে না, যেহেতু ও যেখানে আছে তাই ওকেও সারপ্রাইজটা দেওয়া যাবে। কারণ আব্বু যে ঠিকানাটা দিয়েছে সেটা আর কোথাও না, সেটা জান্নাতের বান্ধবীদের বাসায়। ওর বাবাই হয়তো আব্বুর ফ্রেন্ড, তাই ইনভাইট করেছে। আব্বু হয়তো এতক্ষণে ফোন দিয়ে বলে দিয়েছে যে আমি আসছি, তাই সবাই আমাকে ওয়েলকাম জানানোর জন্য হয়তো গেটে দাঁড়িয়ে আছে। আসলেই নিয়তি কাকে কখন কোথায় কিভাবে দাঁড় করায় সেটা বোঝা দেয়। একটু আগেও সবাই আমাকে যেভাবে দেখছিল সেভাবে আর দেখবে না। আর আমাকে নিয়ে যে এত কথা বলা হচ্ছিল, সমালোচনা, সেটা একটু পরে গুণকীর্তনে রূপান্তরিত হবে। দেখতে দেখতে আর এসব ভাবতে ভাবতে আব্বুর দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। গেটে অনেকে দাঁড়িয়ে আছে। আগেই বলেছিলাম যে পুরোটা বাড়ি বিয়ের বাড়ির মতো সাজানো, আর বাড়িটাও বিশাল। বাড়িটার বর্ণনায় আসা যাক। বাড়িটাতে প্রবেশ করতে হয় বিশাল বড় গেট দিয়ে, আর তারপর দুপাশ জুড়ে বিশাল মাঠ, আর তার সামনে রাজপ্রাসাদের মতো বাড়িটা। গেটে দিয়ে শো শো করে 7টা গাড়ি ঢুকলো। গেটের সবাই গাড়ির পিছনে আসছে। 7টা গাড়ি, তাই সবার চোখে পড়ে গেছে। অনেকে তাকিয়ে আছে সেদিকে। গাড়িগুলো মাঠের একপাশে সিরিয়ালে দাঁড়ালো। গাড়িগুলো থেকে গার্ডসটা বের হলো। জান্নাত সহ সবাই মাঠে এসে উপস্থিত হয়েছে দেখার জন্য কে এসেছে। জান্নাতের ফ্রেন্ডরা সবাই বলা বলি করছে, কে এলো রে, মনে হচ্ছে অনেক বড় লোক, ছেলে না মেয়ে, এত দামি গাড়ি, স্টাইল আছে বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। গাড়িগুলো থেকে গার্ডস বের হয়ে এলো। একে একে সব কয়টাকে কোরিয়ান বডিগার্ড মনে হচ্ছে। বডিগার্ডদের দেখলে যে কেউ ক্রাশ খাবে। সবাই উৎসুকভাবে ল্যাম্বরগিনি গাড়ির দিকে তাকিয়ে আছে। এটা দেখার জন্য যে কেউ বের হয়ে গাড়ি থেকে কে আছে গাড়িতে। পার্টি লাইট সব গাড়ির দিকে ফোকাস করা। ডিজে গান বাজানো বন্ধ করে দিয়েছে। সবার মনোযোগ এখন গাড়ির দিকে। গাড়ি থেকে আমি বাইরের সবটা দেখছি। আমার খুব হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল হেসে হেসে মাটিতে গড়াগড়ি খাই। জান্নাতের বান্ধবী ও বন্ধু সহ সবার মুখ হা হয়ে রয়েছে। এত বড় করে হা করেছে যেন আস্ত একটা টাইটানিক জাহাজ ঢুকে যাবে। গাড়ির দরজা খুলে দিল। আমি হাতটা বের করলাম, গাড়ির দরজার উপরে রাখলাম, তারপর পা বের করলাম। সবাই তাকিয়ে আছে। এবার পুরোপুরি ভাবে সবার সামনে প্রকট হলাম। অনেকের মুখ বন্ধ হয়ে গেছে, ব্রেনটা কাজ করা বন্ধ করে দিয়েছে আমাকে দেখে। এরই মধ্যে জান্নাত তো ভ্যাবলার মতো তাকিয়ে আছে আমাকে দেখে। ক্রাশ খেয়েছে মনে হয় নতুন করে। আমি একেবারে নীল স্যুট, সাথে নীল প্যান্ট, যেটা শার্টের সাথে সংযুক্ত, কালো সানগ্লাস আর স্টাইলিশ বুট, হাতে রোলেক্স ঘড়ি। আরো স্টাইলিশ হওয়া যেত, কিন্তু এটাই মার্জিত স্টাইল। আমি পকেটে হাত ঢুকিয়ে হাঁটছি, আর পেছনে আর সামনে থেকে আমাকে ঘিরে রেখেছে বডিগার্ডরা। আমাকে দেখছে সব উৎসুক জনগণ। এখানে অনেক বড় বড় ভিআইপি উপস্থিত আছেন। সবাই আমার সাথে হাত মিলাতে আসলো, কারণ তারা যত বড় ভিআইপি হোক না কেন, আমি তাদের চেয়ে বড় ভিভিআইপি। গার্লসরা আমার আশেপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। জান্নাত আমাকে দেখে অবাক হচ্ছে আর ভাবছে যে একে তো দেখতে একেবারে সাব্বিরের মতো, কিন্তু সাব্বির হঠাৎ এভাবে কি করে সম্ভব। সৌরভ আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। গার্ডসরা ওকে চেনে তাই আসতে দিল। সৌরভ আমার সাথে কথা বলছে, এটা দেখে জান্নাত ভাবছে যে সৌরভ যেভাবে ওর সাথে কথা বলছে এভাবে তো সাব্বিরের সাথে কথা বলে, কিন্তু সাব্বির আসবে কোথা থেকে এখানে, আর এত দামি গাড়ি আর গার্ড পাবে কোথা থেকে। সৌরভ আর আমি কথা বলছিলাম। কি রে দোস্ত, এই বেশি হঠাৎ করে কি করে? হয় সব হয়।
সৌরভকে সবটা খুলে বললাম। এর মধ্যে জান্নাত এসে উপস্থিত হলো, সাথে সাথে ওর বান্ধবীরাও। গার্ডরা ওদেরকে আটকে রেখেছে, আমার কাছে অনুমতি চাইছে। আমি শুধু জান্নাতকে ভেতরে ঢোকানোর কথা বললাম ইশারায়। জান্নাত আমার সামনে এসে দাঁড়ালো, চোখে অভিমান দেখতে পাচ্ছি। আমি এই দুনিয়ায় শুধু একজনেরই চোখ দেখে মনের কথা বলতে পারি, সেটা হলো জান্নাতের। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এখানে এভাবে হঠাৎ করে, তাও আবার এই বেশে? এসব পরে শুনতে পারবে, অনেক বড় কাহিনী, বাসায় গিয়ে বলবো, কেমন? আচ্ছা, কিন্তু তুমি কে এটা একটু ক্লিয়ার করে বলবে? জান্নাতের কাঁধে হাত দিয়ে আমার বুকের সাথে চেপে, আমি তোমার স্বামী, হয়েছে? সেটা আমি জানি, সবাই জানে। যেটা সবাই জানে না সেটা বলো। শুনতে চাও? এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল ফিউচার সিইও। জান্নাতের বান্ধবীরা সবাই সাইডে দাঁড়িয়েছিল, ওরা সবটা শুনতে পেল। মনে মনে অনেক লজ্জিত হলো এটা ভেবে যে কোথায় ওরা আর কোথায় আমি, আর ওরাই কিনা আমাকে অপমান করেছে একটু আগে। সবাই আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলো, কিন্তু গার্ডসরা ওদের আমার কাছে ঘেঁষতে দিল না। আমি আর জান্নাত বাড়ির ভেতরে প্রবেশ করলাম। জান্নাতের ফ্রেন্ডের বাবা মানে আব্বুর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু উনি চলে এলেন। ওনার সাথে কতক্ষণ কথা বললাম। বাবা, তুমি তো একা আসবে শুনছিলাম, কিন্তু সাথে যে তোমার স্ত্রীকে নিয়ে আসবে সেটা বলনি কেন? আঙ্কেল, আমি একাই এসেছি, আমার ওয়াইফ আপনার মেয়ের বান্ধবী, তাই ও আগে চলে এসেছে। ও আচ্ছা বাবা, তাহলে তুমি পার্টি এনজয় করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। আচ্ছা আঙ্কেল, এখানে বেশিক্ষণ থাকবো না, তাই জান্নাতের বান্ধবী লিনাকে উইশ করে চলে যাব। আমি সেদিকে অগ্রসর হলাম। আমি এগোচ্ছি আর চারপাশে গার্ডস। জান্নাতের বান্ধবীদের কাছে এলাম, গার্ডের হাত থেকে গিফটের প্যাকেটটা নিলাম, নিয়ে লিনাকে দিলাম। লিনা গিফটটা খুললো, ভেতরে একটা ডায়মন্ড নেকলেস। লিনা সহ সবাই সেটা দেখে প্রশংসা করছে। লিনা সহ বাকিদের বলছি, কখনো কারো চেহারা আর পোশাক দেখে তার যোগ্যতা বিচার করবেন না। এমনও হতে পারে যে সে এমন কিছু করলো যে মুখ দেখাতেই লজ্জা করবে। ভাই আমাকে সরি বলতে লাগলো, আমি সেটা পাত্তা না দিয়ে চলে আসলাম। বাইরে পেছনে জানাতে আসলো, সৌরভ আর হাফসা বাইরে দাঁড়িয়ে আছে। পার্টি শেষ হওয়ার আগে আমি চলে যাব। জান্নাতকে, সৌরভকে সহ হাফসাকে গাড়িতে নিয়ে বসালাম। গাড়িগুলো এক এক করে বেরিয়ে যেতে লাগলো, সবাই সেদিকে তাকিয়ে রইলো। যেভাবে সবাইকে তাক লাগিয়ে প্রবেশ করেছিলাম সেভাবে চলে যাচ্ছি। জান্নাত আমার পাশে বসে আছে, পেছনের গাড়িতে সৌরভ আর হাফসা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কোথায় যাচ্ছি সেটা জান্নাত জানে না। এই, তুমি কোথায় নিয়ে যাচ্ছ একটু বলবে? আমার বাড়ি। তোমার বাড়ি মানে? কেন, আমার বাড়ি থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু তোমার সবটা আমার কাছে রহস্যময় লাগছে। তুমি নিজেকে সেদিন এতিম বললে, আমরা জানতাম তোমার তেমন কিছুই নেই। আজ হঠাৎ এত কিছু দেখে আমার তো মাথা এখনো হ্যাং হয়ে আছে। একটু পরে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কিভাবে? তুমি তো কিছুই বলছো না। বলবো না, দেখাবো। গাড়িগুলো একে একে আমাদের প্যালেসে ঢুকলো। এটা আমার বাড়ির নাম। জান্নাত চারিদিকে তাকিয়ে বাড়িটা দেখছে। ওদের বাড়ি থেকে অনেক বড় আর অনেক সুন্দর। বাড়িটার সাইডে বিশাল পার্কিং লট, তার পাশে মাঠ, আর তার সাথে গ্রিন হাউস, আর সবার সামনে বিশাল বাড়ি। গাড়িগুলো পার্কিং এ প্রবেশ করাতে বললাম গার্ডদের। আমি জান্নাতের হাত ধরে ওকে গাড়ি থেকে নামালাম। আমি জান্নাতকে নিয়ে বাড়িতে প্রবেশ করছি, আর পিছনে সৌরভ আর হাফসা সৌরভকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে। বাড়িতে প্রবেশ করে কাউকে দেখতে পেলাম না। রাত 9:30 বাজে। এই টাইমে সবাই ডিনার করতে আসে, তাই সবাইকে ডাকলাম। সবাইকে বলতে আব্বুকে আর আম্মুকে। মাকে ফাইজা রোলিং চেয়ারে বসিয়ে নিয়ে এলো, আমার ডাকে না। সবাই এই টাইমে খেতে আসে, আমি না ডাকলেও চলে আসতো। আমাদের বাড়ির আবার একটা নিয়ম আছে যে সবার একসাথে খাবার খাওয়া। আমার ডাকে কিছুক্ষণের ভেতর বাড়ির বাকি সবাই বেরিয়ে এলো। চাচা, চাচি আর খালা এসেছিল মায়ের অসুস্থতার খবর পেয়ে। সাথে রিমঝিমকেও দেখতে পেলাম। রিমঝিমকে দেখে পুরনো সব ঘটনাগুলো মনে পড়ে গেল। যেতে মন চাইতেছিল কয়েকটা থাপ্পড় বসাই। আমি রিমঝিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলাম। খালা ব্যাপারটা বুঝতে পারলেন আর রিমঝিমকে উপরে চলে যেতে বলবেন, কিন্তু রিমঝিম উপরে না গিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো। সাব্বির ভাই, আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। আপনার মতো ফ্রেস্তার মতো মানুষের গায়ে কলঙ্ক দিয়েছি। ভাই, আমাকে মাফ করে দেন। আপনি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। আমি ওই দিন অনেকের ভয়ে সবটা মিথ্যা বলেছিলাম। হঠাৎ এমনটা হবে আমি ভাবতে পারিনি, কিন্তু ঘটনার আকস্মিকতায় আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ব্যাপারটা এমনই,
উদাহরণস্বরূপ আপনার সামনে একটা ছোট্ট বাচ্চা পড়ে গিয়ে বা যে কোনো ভাবে ব্যথা পেল, সে ততক্ষণ পর্যন্ত কাঁদবে না যতক্ষণ কেউ তার ব্যথায় ব্যথিত হচ্ছে। যেমন কেউ এসে বা দেখতে পেয়ে বলল যে আহারে কতটা লেগেছে, খুব ব্যথা পেয়েছিস না, আয় ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর যদিও কাঁদে সীমিত আকারের কাঁদবে, কিন্তু যখনই আপনি বা কেউ তাকে সান্ত্বনা দিতে যাবেন, তার ব্যথাটা বা কষ্টটা অনুভব করে তার ব্যথায় ব্যথিত হবেন, তখন দেখবেন সে আর কান্না থামিয়ে রাখতে পারবে না। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমি জান্নাতের হাত ধরে কাঁদছি, জান্নাত আমাকে সান্ত্বনা দিতে লাগলো, আমি বাচ্চাদের মতো ওর কাঁধে মাথা দিয়ে কাঁদতে লাগলাম। একদম কাঁদবে না, বাচ্চাদের মতো কাঁদছে দেখো। আমার চোখের পানি মুছে দিচ্ছে। সবাই এতক্ষণ খেয়াল করেনি যে আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন হয়তো সবাই দেখতে পেয়েছে জান্নাতকে। বাবা, তোর সাথে মেয়েটা কে দাঁড়িয়ে আছে রে? আমি যা ভেবেছিলাম তাই হলো। এখন জান্নাত পর্ব শুরু হবে। স্টার জলসার মতো জান্নাতের পরিচয় দিতে হবে আমাকে, এটাই সবচেয়ে ভালো সুযোগ। সবাই একসাথেই আছে। এই মেয়েটিকে সবাই জানতে চাও? আমি সবার উদ্দেশ্যে সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তোর বলতে হবে না, আমিই বলছি। কে এই মেয়ে? তুই জানো ওকে? বৌমা। মায়ের এই কথা শুনে আমার থোতাজি এক হাত নিচে নেমে গেছে। জান্নাত যে আমার বউ সেটা আমি আর সৌরভ ছাড়া কেউ জানে না। আমি যে বিয়ে করেছি সেটাই কেউ জানে না। তাহলে মা জানলো কিভাবে? আমার মতো সবাই অবাক হয়েছে। আমি হয়েছি শকে, আর সবাই হয়েছে সারপ্রাইজে। বাড়ির সবাই জান্নাতের দিকে তাকিয়ে আছে, এমন ভাবে জান্নাতকে দেখছে যেন জান্নাত কোরবানির গরু আর আমরা হাটে এসেছি গরু কিনতে। জান্নাত আমার হাত ধরে আছে, ঘামছে। মা, ও মা, তুমি তো আমার সারপ্রাইজে 12টা থুকু 13টা বাজিয়ে দিয়েছো, কিন্তু আগে এটা বলো যে জান্নাত যে আমার বউ সেটা কিভাবে জানতে পারলে? আরে সব সৌরভের কারসাজি। তুই যে বিয়ে করেছিস, কোথায় ছিলি? আমাকে সৌরভ বলেছে। আমি ওই দিন জান্নাতকে দেখতে যাই, অনেকক্ষণ কথা বলি, পরে তার আসল পরিচয় বলে দেয়। জান্নাত তো কয়েক হাজার ভোল্টের শক খেয়েছিল এই কথা শুনে। মায়ের এই কথা শুনে আমি জান্নাতের আর সৌরভের দিকে তাকালাম। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সৌরভ ঘেমে একাকার হয়ে গেছে, মুখে কোন রকম একটা মলিন হাসি দিল। ওর এমন অবস্থা যেন ছেড়ে দেবা কেঁদে বাঁচি। সৌরভ বাবু, তুমি কিছু খাইছো? বাবু, অনেক কিছুই খাইছি, এত রাতে ভরা পেটে নতুন কিছু খেতে চাই না। বলে হাফসার হাত থেকে ছুটে দিল দৌড়। ওর দৌড় দেখে মা সহ সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এইবার নেক্সট টার্গেট জান্নাত। রোবটের মতো কল্লা ঘুরিয়ে জান্নাতের দিকে তাকালাম। এমন ভাবে মাথার নিচে দিয়ে দাঁড়িয়ে আছে মানে কিছুই জানে না, আজকেই দুনিয়ায় ল্যান্ড করেছে। নিষ্পাপ অবুঝ। আমি জান্নাতের কাছে গেলাম, একেবারে ফেস টু ফেস। আমার চোখের দিকে তাকাচ্ছে না জান্নাত, ফর্সা মুখ লাল হয়ে গেছে। চোখের দিকে তাকালেই মায়ায় পড়ে সব বলে ফেলবে। জান্নাত, আলে আমার বাবুটা ভয় পাইতেছে নাকি? আমি কি আমার বাবুকে কিছু বলবো? না, তুমি তো অনেক ভালো। কিন্তু মনটা বর্তমানে কালো। এই কথা বলার সাথে সাথে মনে হলো যে আমি বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আছি আর এসব করছি। সবার দিকে তাকালাম, সবাই হাসছে, মনে হয় কমেডি হচ্ছে এখানে। আমি আর কথা বাড়ালাম না। সৌরভকে পরে দেখবো। জান্নাতকে নিয়ে রুমে গেলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। জান্নাত আর আমি ডিনার সারলাম। জান্নাতের আব্বু মানে আঙ্কেলকে ফোন দিয়ে বললাম সবটা। উনি খুশি হলেন অনেক। সাথে সৌরভের আম্মু মানে আমার সেকেন্ড আম্মুকে ফোন দিয়ে সবটা বললাম। উনিও অনেক খুশি হলেন, খুশিতে কেঁদে দিলেন। রাতের ঘুমটা কোন রকমে ঘুমালাম, কিন্তু শান্তি মতো ঘুমাতে পারলাম না। সকাল 7টা-8টা নাগাদ দুইজন বডিগার্ড আমাকে ডাকতে ডাকতে উপরে চলে আসলো। হাঁপাচ্ছে দুজনেই। কি হয়েছে, তোমরা এমন করছো কেন? স্যার, বিপদ হয়ে গেছে। আমাদের ম্যাম মানে জান্নাত ম্যাডামকে গেটের সামনে থেকে কে যেন তুলে নিয়ে গেছে 2টা গাড়ি দিয়ে। ও শিট, কি করেছিলে তোমরা? আর জান্নাত এত সকালে গেটেই বা গেল কিভাবে? স্যার, আমরা ম্যামকে বেরোতে দেখেছিলাম, কিন্তু হঠাৎ যে এরকম কিছু হবে আমরা ভাবতে পারিনি। তোমরা ওই গাড়ির পিছনে না গিয়ে আমার কাছে আসলে কেন? স্যার, আমাদের 3 গাড়ি ভর্তি গার্ডস গেছে এই গাড়ি দুটোর পিছনে, কিন্তু এখনো ধরতে পারিনি। কোথায় আছে ওরা? সেটা এখনো জানা যায়নি। আমাদের গাড়িগুলো ফলো করতে গেছে, বাট কোনো খবর দেয়নি। এই খবরটা শুনে ঘুম সব উড়ে গেছে। কে করলো এই কাজ? আমার শত্রু কে আছে যে এই কাজ করতে পারে? আমি বাইরে বেরোলাম গাড়ি নিয়ে। আমার আরো 8টা গাড়ি আছে, সব কয়টা ভর্তি গার্ডস নিলাম। পুরো শহরে খোঁজ চালাতে লাগলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমার শত্রু বলতে কেবল একজনই ছিল, অনেক। কিন্তু অনেককে এতটাই নিচ যে এই কাজ করবে না, আমার মাথা কাজ করছে না।
সব ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আমি জান্নাতকে হারাতে পারবো না। ওকে যে কোনো মূল্যে আমার বাঁচাতেই হবে, আর যত তাড়াতাড়ি পারি। অনেকের নাম্বারে ফোন লাগালাম, ফোন বন্ধ। এখন ওকে সন্দেহ হচ্ছে আমার। ওকে আজ পেলে জ্যান্ত পুঁতে ফেলবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, জান্নাতের কোনো খোঁজ পাইনি। বাড়ির কেউ জানে না যে জান্নাত নিখোঁজ। আমি বলিনি, কারণ টেনশন করবে। আমাদের দুইটা চোখ, 8টা মোট 10টা গাড়ি জান্নাতের খোঁজে আছে, কিন্তু এখন আমি কোনো খবর পাচ্ছি না। 2টা গাড়ি কোথায় গেল এখনো কোনো আপডেট দিচ্ছে না। হঠাৎ ফোনে একটা মিস কল আসলো, তারপর একটা মেসেজে লেখা যে জান্নাতকে বাঁচাতে চাইলে শহরের বাইরের পরিত্যক্ত স্টেডিয়ামে চলে আয় দ্রুত। এই মেসেজটা দেখে মনে একটু শান্তি পেলাম যে জান্নাত এখনো বেঁচে আছে। আমি গার্ডদের গাড়ি ছোটাতে বললাম। গাড়িগুলো মিনিট 35-এর ভেতর উক্ত ঠিকানায় পৌঁছে গেল। আমি গাড়ি থেকে নামলাম। গার্ডরা চারিদিকে থেকে স্টেডিয়ামটা ঘিরে ধরলো, সব গেটে গেটে দাঁড়ালো। আমার সাথে 30 জন গার্ড। আমি স্টেডিয়ামে প্রবেশ করলাম। একটা পুরনো ফ্যাক্টরির মতো দেখতে পেলাম, কিন্তু স্টেডিয়ামে ফ্যাক্টরি কেমন যেন না আজব। একটা ভাঙা জানালা দিয়ে দেখতে পেলাম যে জান্নাতকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর অনেকগুলো লোক দেখতে পেলাম। আমি একটু নড়তে গেলে অনেক জোরে সাউন্ড হলো। সবাই আওয়াজের উৎস খোঁজার জন্য আমাদের দিকে অগ্রসর হলো। আমি আর দেরি না করে ভেতরে ঢুকে পড়লাম। যা হয় হবে, মরবো না হয় বাঁচবো। আরে আরে, আমাদের মাস্টারমাইন্ড চলে এসেছে যে, কিন্তু এতক্ষণ সময় লাগলো যে? একটা লম্বা চুলওয়ালা লিডার টাইপ লোককে আপনি